কারণ এর ভিতরেই সব কিছু আছে। ওকে, তাহলে আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে একটু পড়েছিলাম। আমি মোটামুটি দুটা কারণে তোমাদের 2 দিনই রেগে গেছি। প্রথমটা হলো যে ক্লাসে অ্যাটেন্টিভ না হওয়া, একই কথা আমাকে বারবার বলতে হয়। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিবা। অনেকে ক্লাসে সময় মতো জয়েন করো না, যে যখন আসো, যখন যা খুশি তাই করো, ইত্যাদি ইত্যাদি। বই খুলতে বলেছি, বই না খুলে তুমি হয়তো চুপচাপ বসেছিলা, কারণ আমি ওই অংশটুকু বই থেকে পড়িয়েছিলাম, আমার এখানে কোনো শিট নাই। এই জন্য বলেছিলাম যে বইটা একটু সবাই কাছে রাখবা এবং বই খুলে পড়বা। হুম, আচ্ছা। তো একটু সিরিয়াস হতে হবে। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। তাহলে আমরা এখানে যেহেতু 1 এবং 2 স্টেঞ্জা মনে হয় আমরা পড়েছিলাম, তাই না? প্রথমটা আমরা কি দেখলাম, যে শেলি অ্যাডোনাইসের জন্য কি করছে, কান্না করছে, কারণ সে ডেড। এই অ্যাডোনাইসটাকে এই না ইয়ার ক্ষেত্রে কাকে নির্দেশ করছে? স্যার জন কিটস। জন কিটসকে, তাই তো? স্যার জন কিটসকে। এবং এখানে দেখানো হচ্ছে কি, যে অ্যাডোনাইস ডেড হয়ে গেছে এবং সময়কে রেফার করা হয়েছে না, পার্সনিফাই করা হয়েছে। অ্যান আওয়ার, এই আওয়ারকে পার্সনিফাই করা হয়েছে। তাকে দিয়ে দেখানো হচ্ছে যে তুমি এই কিডসকে সাথে নিয়েই গেছো। তাই বলতেছে দেখো, যে ফিউচার ডেয়ার্স, স্টিল দ্য ফিউচার ডেয়ার্স ফরগেট দ্য পাস্ট, মানে যতদিন পর্যন্ত ফিউচার পাস্টটাকে ভুলে না যায়, ততদিন পর্যন্ত তার ফেম এবং ফেট মানুষের কাছে থাকবে, তাই না? এই মনে করে এরকম ব্যাপারটা। আমরা বঙ্গবন্ধুর কথা যদি একটু নিয়ে আসি, বঙ্গবন্ধুকে মানুষ কতদিন মনে রাখবে? যতদিন পর্যন্ত তার প্রয়োজন আছে, নাকি? এবং একসময় কী হবে, ফিউচার একসময় ভুলে যাবে। আজ থেকে 1000 বছর বা 2000 বছর অথবা 5000 বছর আগে পরে কি তার নামটা পৃথিবীতে নাও থাকতে পারে। কারণ সক্রেটিস, প্লেটো বা এদের মতো এমন কিছু করে যাননি যেটা পুরো মানব জাতির জন্য কাজে লাগবে। মানব জাতি তাকেই স্মরণ করে, ওই যে বললাম, মানুষ বা মানব জাতি তাকেই স্মরণ করে যাকে আসলে কাজে লাগে। আর যাকে কাজে লাগে না, সে যত বড় হামবড়াই হোক আর সে যত বড় খ্যাতিমান লোকই হোক না কেন, তাকে মানুষ মনে রাখবে না। শুধু তো সময়ের অপেক্ষা। কত লাখ লাখ বছর পেরিয়ে গেছে, কত মানুষ এরকম ছিল, হ্যাঁ, কত রাজা বাদশা ছিল, কেউ কাউকে স্মরণ রাখেনি। তোমাকে আমাকে তো স্মরণ কেউ রাখবেই না। যেমন আমি আমার মায়ের কথাই বলি, হ্যাঁ, তিনি মারা গেছেন আমি যখন 8-এ পড়তাম 1999 সালে। এখন হচ্ছে 2024 সাল, মানে আজ থেকে 24 বছর আগে। তার কথা স্মরণ করার মতো আর পৃথিবীতে একজনও নেই, কারণ তার বাবা মা মারা গেছে। হয়তো তার বোনেরা আছে, তার বোনের সন্তানেরা কিন্তু তাকে মনে রাখবে না। এমনকি আমার সন্তান যে হবে, সে তো তাকে চিনলই না। তাকে মানে আমি মারা যাওয়ার সাথে সাথে, মানে আমার ভাই বোন, মানে আমরা এই লেভেলের মানুষগুলো মারা যাওয়ার সাথে সাথেই তিনি পৃথিবী থেকে মুছে গেলেন। তার কথা কেউ খেয়াল রাখবে না। হ্যাঁ, তাই বলছে যে ফিউচার ভুলে যাওয়ার সাহস করার আগেই তার ফেইট অ্যান্ড ফেম শ্যাল বি অ্যান ইকো। ইকো মানে কি? প্রতিধ্বনিত হওয়া, মানুষের কাছে আসবে। অ্যান্ড আ লাইট আনটু ইটার্নিটি, এবং ততদিন পর্যন্ত একটা লাইট হিসাবে, একটা আলোকবর্তিকা হিসাবে মানুষের কাছে বিরাজমান থাকবে। কিন্তু একসময় যখন ফিউচার ভুলে যাবে, তখন সব বন্ধ হয়ে যাবে। তার ফেইট বা ফেম কেই বা মনে রাখবে। এই যে আমরা এখন জন কিটসের কবিতা পড়ছি, তিনি কত বছর আগে কবিতা লিখছেন বলো? কত বছর আগে তিনি কবি? আজ থেকে কত সালে জন্মেছিল মনে আছে? 1800 না 1700? প্রায় 300 নাকি স্যার? 300। হ্যাঁ, 300 বছর আগের, তাই না? 300 বছর আগের। তাহলে আমরা তাকে মনে করছি কেন? কি দরকার ছিল তাকে মনে করার? কারণ এমন কিছু তিনি করেছেন যেগুলো মানুষের প্রয়োজনের সাথে যায়, এই জন্য আমরা প্রয়োজনে এগুলো পড়ছি। যারা বাংলা সাহিত্য পড়ছে তারা কি জন কিটসকে চিনবে? যারা ইতিহাস পড়তেছে তারা কি চিনবে বলো? বা যারা ম্যাথ পড়ছে তারা কি চিনবে? চিনবে না। জাস্ট ইংরেজি সাহিত্য না যারা স্যার। পড়ছে, তোমরাও তো ফার্স্ট ইয়ারে একটা কবিতা পড়েছিলা, তারপরে এখন পড়তেছো অনেকগুলো কবিতা, তারপরে আস্তে আস্তে তাকে চিনেই যাবা যে হ্যাঁ, আসলে এই মানুষটা কিছু বলে গেছে যেগুলো আমাদের প্রয়োজন মুহূর্তে লাগে, তার চিন্তাভাবনাগুলো, তার কথাগুলো। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তিনি খারাপ থাকতেই পারেন, ব্যক্তিগতভাবে তিনি একটু খারাপ মানুষ থাকতে পারেন, তার চরিত্র খারাপ হতে পারে তার, কিন্তু তার কথাবার্তাগুলো, তার শিক্ষাগুলো আমাদের সমাজে কাজে লাগবে। এই জন্য একটা ইকো হিসাবে, প্রতিধ্বনি হিসাবে আমাদের মধ্যে ফিরে, মানে চলে আসবে, প্রতিনিয়ত আসবে, যতদিন না পর্যন্ত আমরা তাকে ভুলে যাচ্ছি। এরপর বলছে ওয়ার দাও মাইটি মাদার। এই মাদারটাকে বলতো, এই মাদারটাকে গডেস ইউরেনিয়া, তাই তো? হুম, গডেস হ্যাঁ, তাই বলছে ইউরেনিয়ান। ওয়ার দাও মাইটি মাদার হোয়েন হি লে, মানে যখন সে মৃত অবস্থায় পড়ে থাকলো তখন তুমি কোথায় ছিলা?
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে তো। আচ্ছা, হ্যাঁ, আমার শুধু মাঝে মাঝে মনে হচ্ছে যে নেটওয়ার্ক ঠিক আছে তো, কারণ এর আগের ক্লাসটা একটু নেটওয়ার্কে ঝামেলা করতেছিল। বলছে হোয়ার ওয়ার দাও, আপনি কোথায় ছিলেন? মাইটি মাদার হোয়েন হি লে, যখন সে মৃত অবস্থায় পড়েছিল। হোয়েন দাই সান লে পিয়ার্সড বাই দ্য শ্যাফট। শ্যাফট কি? ক্রিটিক্স নাকি স্যার? হ্যাঁ, এখানে কিডসকে বোঝানো হচ্ছে, কিন্তু শ্যাফট বলতে কি বুঝি আমরা এমনিতে? তীর ধনুক বা হয়তো বা বর্ষা। হ্যাঁ, ওই যে শিকার করার জন্য মানুষ, হ্যাঁ, যে অন্ধকার থেকে, দেখো হুইস ফ্লাইস ইন ডার্কনেস, তাহলে অন্ধকার থেকে উড়ে আসা একটা শ্যাফটের মাধ্যমে পিয়ার্সড হয়ে বুকে বিধে আপনার ছেলে যখন মৃত অবস্থায় পড়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? হোয়ার ওয়াজ লর্ন ইরোনিয়া হোয়েন অ্যাডোনিস ডাইজ, অ্যাডোনাইস যখন মারা গেল তখন আপনি লর্ন লর্ন মানে কি একাকী, হ্যাঁ, ইরোনিয়া আপনি কোথায় ছিলেন? উইথ ভেলড আইস, আপনি আপনার কি চোখ বন্ধ ছিল? আপনি কি চোখে পর্দা লাগিয়ে মিড লিসেনিং ইকোজ ইন প্যারাডাইস, ইনার প্যারাডাইস শি সেট, আপনি কি ওই স্বর্গে বসে বসে ইকোদের প্রতিধ্বনি শুনতেছিলেন? দেখো, ইকোকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। ইকো কেন বলা হচ্ছে? বলে ইকো বলতে কি বোঝানো হচ্ছে? যে মানুষ, হ্যাঁ, স্বর্গে যে দেবদেবীরা থাকে, স্বর্গে যে দেবদেবীরা থাকে তাদের কাজ কি বলো? মানে এই ক্ষেত্রে মিথোলজিক্যাল ক্ষেত্রে দেখা যায় যে এই গড গডেসরা অনেকটা উদাসীন মানুষ সম্পর্কে। তাদের প্রয়োজনে তারা মানুষের উপকার করে, তাদের প্রয়োজনে তারা মানুষের ক্ষতি করে, দিয়ে মজা পায়। জাস্ট দে আর দ্য চিলড্রেন লাইক প্লেয়ার্স, দে আর প্লেয়িং উইথ দ্য হিউম্যান বিং। তাই বলতেছে উইথ ভেলড আইস, মিড মানে অ্যামিড, অ্যামিড লিসেনিং ইকোজ ইনার প্যারাডাইস শি সেট, while one with soft enamored breath rekindle all the fading melodies with which like flowers that mock the corpse beneath he had adorned and hid the coming bulk of death। মানে দেখানো হচ্ছে যে ঠিক এরকম একটা রেফারেন্স আনা হয়েছে। মনে করো যে আমরা অনেক সময় ভিলেন বা এরকম কিছু দেখি না, মনে করো যে নায়ককে হত্যা করতে গেছে কেউ, হ্যাঁ, ভিলেন নায়ককে হত্যা করার জন্য পাঠিয়েছে, আর নায়কের বাবা মাকে হত্যা করার জন্য পাঠিয়েছে, ঠিক আছে, আর নায়ক যাতে তার বাবা মাকে উদ্ধার করতে না পারে তার জন্য ভিলেন কি করতেছে, নায়ককে অনেক ভালো কিছু দিয়ে তাকে মোহিত করে রেখেছে, হ্যাঁ, হয়তো নাচ গান মদ ইত্যাদি দিয়ে তাকে মাতাল করে রেখেছে, আর ওদিকে কিছু লোক পাঠানো হয়েছে যাতে এখন গিয়ে মেরে ফেলা হয়। তো এরকম একটা বিষয় বলা হয়েছে যে ইরোনিয়াকে যেন মানে ইকোরা তাদের মিউজিকের মাধ্যমে পুরো মাতাল করে রেখেছিল, হ্যাঁ, যেখানে ওয়ান ইকো উইথ সফট এনামার্ড ব্রেথ রিকিন্ডেল অল দ্য ফেডিং মেলোডিস, হ্যাঁ, রিকিন্ডেল মানে নতুন করে জ্বালিয়ে দেওয়া, যেখানে একজন কি করছিল, গান করছিল, হ্যাঁ, যেন রিকিন্ডেল দ্য ফেডিং মেলোডিস, যে মেলোডিগুলো ফেড হয়ে গেছিলো সেগুলো যেন আবার নতুন করে জাগিয়েছিল, অনেকটা উইথ হুইস লাইক ফ্লাওয়ার্স, অনেকটা ফ্লাওয়ারের মতো, দ্যাট মক দ্য কর্স বিনিথ, যে ফ্লাওয়ার, মনে করো এরকমটা আছে না যে গাছে ফুল তো ধরতেই থাকে, কিছু নতুন ফুল ফোটে আর কিছু ফুল ঝরে মারা পড়ে যায়, তাই না? তাহলে যে নতুন ফুলটা ফুটলো, মনে হয় না যে সেই ফুলটা যেন মৃত ফুলটাকে মক করছে, মক দ্য কর্স বিনিথ, এই কর্স মানে কি, এই মৃত ফুল, সেটাকে যেন সে কি করছে বলো, যেন সে উপহাস করছে, উপহাস করছে। হ্যাঁ, স্যার তুচ্ছতা তুচ্ছকরণ। তো এখানেও ঠিক ওই রকম ভাবে এখানে হয়তো কর্স বলতে আমাদের জন কিটসের বডিটাকে বোঝাতে হতে পারে, যে এমনভাবে ফুল দিয়েছে মানুষ যে হি হ্যাড অ্যাডন, যে একদিকে তাকে তো অ্যাডন করা হয়েছেই, অ্যান্ড হিড দ্য কামিং বাল্ক অফ ডেথ, এবং যেন মৃত্যুকেও যেন ঢেকে রেখেছে, হ্যাঁ, হিড ঢেকে রাখা। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে ইরোনিয়া হয়তো বুঝতে পারেনি যে তার ছেলে মারা গেছে, হ্যাঁ, সে তো প্যারাডাইসে মোহের মধ্যে আছে, আনন্দের মধ্যে আছে, সে এগুলো বুঝতে পারেনি, খেয়াল করেনি, হ্যাঁ। তাহলে সুতরাং উইপ ফর অ্যাডোনিস, কারণ কি, হি ইজ ডেড, ওয়েক মেলানকলি মাদার ওয়েক অ্যান্ড উইপ, মানে ডাকতেছে, হ্যাঁ, শেলি মানে ইরোনিয়াকে যে আপনি ওঠেন,
হ্যাঁ, ওয়েক মেলানকলি মাদার ওয়েক অ্যান্ড উইফ ইয়েট হোয়ার ফর, কিন্তু উঠবাই বা কিসের জন্য? উঠে লাভ কি আপনার? আবার প্রশ্ন করতেছে উঠেই বা লাভ কি? কারণ কি? কোয়েন্স উইদ ইন দেয়ার বার্নিং বেড দাই ফিয়ারি টিয়ার্স। আপনি উঠে কি করবেন? আপনার এই ফিয়ারি টিয়ার্স দিয়ে কি আপনি জাস্ট ওই আপনার বেডকে শুধু কেঁদে ভেজাবেন? অ্যান্ড লেট দাই লাউড হার্ট কিপ লাইক হিজ মিউট অ্যান্ড আনকমপ্লেনিং স্লিপ। অতএব আপনি ওগুলো বাদ দেন, বাদ দিয়ে বরং আপনি এখন যেমন জন কিটস মিউট হয়ে গেছে, তার এখন আনকমপ্লেনিং স্লিপ মানে কি? এখন সে শান্তিতে ঘুমাচ্ছে, তার ঘুমের ভিতরেও কোনো কমপ্লেইন নেই। তা আপনি এক কাজ করেন, আপনার আর উঠতে হবে না, বরং আপনি লেট দ্য লাউড হার্ট কিপ লাইক হিজ, আপনার এই লাউড হার্টটাকেও তার মতো করে শান্ত করে রাখেন। এই হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? কিডসকে কিডসে, তাই তো? কিডস যেমন এখন শান্ত নীরব, আপনিও বরং এরকম চুপচাপ থাকেন। কারণটা কি? ফর হি ইজ গন, সে তো গেছে। হোয়ার অল থিংস ওয়াইজ অ্যান্ড ফেয়ার ডিসেন্ড, যেখানে সুন্দর জ্ঞানী সবাই যাবে একসময় এক সময়। কারা যাবে? অল থিংস ওয়াইজ অ্যান্ড ফেয়ার ডিসেন্ড। ডিসেন্ড মানে কি? নেমে যাওয়া। নেমে যাওয়া কি? আমরা জানি মানুষ মরে গেলে কি কোথায় যায়? বলো, পাতালে যায়, তাই না? পাতালে চলে যায়, বা হচ্ছে মৃত্যুর দেশে চলে যায়, বা যে কোনো সুন্দর বা জ্ঞানী জিনিস, সেই ড্যাফোডিল ফুলের মতো, যে যত সুন্দরী হোক না কেন, ফেয়ার ড্যাফোডিলস উই উইট টু সি ইউ, হ্যাঁ কি হেস্ট অ্যাওয়ে সুন। তো এরকম বলছে সে সেখানেই চলে গেছে যেখানে পৃথিবীর সকল জ্ঞানী সুন্দর জিনিস একসময় চলে যাবে। তা আপনার কেঁদেই বা লাভ কি? সে তো গেছি। ও ড্রিম নট, আপনার আর সেই স্বপ্ন দেখে লাভ নেই। দ্যাট দ্য অ্যামোরাস ডিপ উইল ইয়েট রেস্টোর হিম টু দ্য ভাইটাল এয়ার। সেই স্বপ্ন বা সেই ইচ্ছা তো আমরা আর করতে পারি না, যে অ্যামোরাস ডিপ মানে কবর তাকে আবার পুনরায় রেস্টোর করে দিবে এই ভাইটাল এয়ারে, বাতাসে, মানে কবর থেকে তাকে আবার মৃত্যু ছেড়ে দিবে, দিয়ে সে আবার রেস্টোর হয়ে যাবে, সে আবার জীবন ফিরে পাবে, এমন তো হবে না, তাই না? তাহলে আপনার কান্না করে লাভ কি? আর কান্না করে কোনো কাজ নেই, কারণ যে যাবার সে তো গেছেই। কারণ কি? ডেথ ফিডস অন হিজ মিউট ভয়েস, বরং ডেথ এখন কি করছে? তার উপরে ফিড করছে। ফিড করা মানে কি? নিজের ইচ্ছা পূরণ করছে। ডেথ আমাদেরকে মেরে ফেলে, তাই তো, নিয়ে তার অধীনে নিয়ে নেয়। লাভস অ্যাট আওয়ার ডিসপেয়ার, কারণ কি? ডেথ আমাদের হতাশায় হাসে, ঠাট্টা করে, এবং যখন আমরা মারা যাই তখন আমাদের সেই মিউট ভয়েসে সে তার গভীর আকাঙ্ক্ষা পূরণ করে, যে সে খুশি হয় যে অন্তত আবারও একজন সঙ্গী পেয়েছি। ডেথ বি নট প্রাউড, আমরা একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? যেখানে জন ডান জি স্যার। মৃত্যুকে কি বাংলা কথা বলবো কে জি নিয়েছিল? স্যার। তো ওইরকম আর কি বিষয়টা। তাই এখানে সেটাই বলছে যে অযথা ল্যামেন্ট করে লাভ নেই, অযথা কষ্ট করে লাভ নেই, বরং আপনি এখন সাইলেন্টই থাকেন। হ্যাঁ, এখানে এসে আর কষ্ট করে কোনো লাভ নেই। মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইপ এগেইন, তাই বলছে আবার মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স, হ্যাঁ, যারা মোর্নার্স, যারা কান্না করতেছে তাদের কান্নাকে কি কি বলছে? মিউজিক্যাল, মানে শুনতে ভালোই লাগতেছে না? মোস্ট মিউজিক্যাল অফ দ্য মোর্নার্স, কারণ কাদের কথা বলা হচ্ছে? এই যে স্পিরিট যারা অ্যাডোনাইসের সাথে আছে ওদেরকে বলতেছে উইফ এগেইন, কাঁদো। ল্যামেন্ট অ্যানিউ ইরেনিয়া, ইরেনিয়াকে বললো কেঁদে লাভ নেই, আবার বলতেছে কাঁদেন, আপনিও কাঁদেন, নতুন করে কান্না শুরু করেন, ল্যামেন্ট, নতুন করে শোক করেন। হি ডাইড, কারণ সে তো মারা গেছে। হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, ব্লাইন্ড ওল্ড অ্যান্ড লনলি, হোয়েন হিজ কান্ট্রি প্রাইড, দ্য প্রিস্ট, দ্য স্লেভ অ্যান্ড দ্য লিবার্টি সাইড। কারণ কি বলছে এখানে? যে হি ডাইড হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, এখানে আরেকজনের কথা, এখানে কিছু রেফারেন্স আনা হয়েছে। হ্যাঁ, হু হু বলতে এখানে দেখো বলছে কি, হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্টেইন, ব্লাইন্ড, আমাদের ব্লাইন্ড, এই সার কিন্তু পয়েটকে বোঝায়। হ্যাঁ, সার মানে পয়েট, কবি। আমাদের ইংলিশ পয়েট ছিলেন ব্লাইন্ড, কে সে? জন মিল্টন। জন মিল্টন। মিল্টন। বলছে তিনিও মারা গেছেন, শুধু জন কিটস না। হি ডাইড হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, যার ভিতর ইমর্টাল একটা শক্তি ছিল, একটা মানে কি বলবো, একটা প্রতিভা ছিল। তিনি ছিলেন ব্লাইন্ড, ওল্ড অ্যান্ড লনলি, তিনিও তো মারা গেছেন। হোয়েন হিজ কান্ট্রিজ প্রাইড, দ্য প্রিস্ট, দ্য স্লেভ অ্যান্ড লিবার্টি সাইড, তিনি ছিলেন তার দেশের জন্য অহংকার,
কারণ তিনি ছিলেন প্রিস্ট, মানে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। দ্য স্লেভ, দেশের জন্য তিনি স্লেভ ছিলেন, দেশের জন্য তিনি সব কিছু করতেন, এবং দেশের জন্য তিনি কি করছেন? লিবার্টিসাইড। লিবার্টিসাইড মানে কি? মানে তিনি তার নিজের স্বাধীনতা পর্যন্ত বাদ দিয়েছেন শুধু দেশের জন্য কাজ করতে গিয়ে। কিন্তু তারপরে তিনিও কি হয়েছেন? ট্র্যাম্পেলড অ্যান্ড মকড উইথ ম্যানি। কিন্তু তারপরে এরকম একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও অনেকেই কিন্তু তাকে উপহাস করেছে, অনেকেই তাকে পায়ে মারিয়েছে। পায়ে মারিয়ে মানে কি? ঠাট্টা করা। উইথ ম্যানিয়া লোথ রাইট অফ লাস্ট অ্যান্ড ব্লাড হি ওয়েন, তিনি চলে গেছেন আনটেরিফাইড। তিনি এত কিছুর মধ্যেও তিনি মৃত্যুতে মোটেও ভয় পাননি। তাই বলছে হি ওয়েন্ট আনটেরিফাইড ইনটু দ্য গালফ অফ ডেথ, তিনিও মৃত্যুর সাগরে চলে গেছেন। বাট ইজ ক্লিয়ার স্প্রাইট ইয়েট রেইনস ওভার আর্থ, কিন্তু তার যে পরিষ্কার আত্মা, তার যে চিন্তা ভাবনা, তার যে শিক্ষা, এখনও সেটা পৃথিবীর উপরে রেইন করছে, মানে এখনও টিকে আছে, মানুষ সেগুলো গ্রহণ করেছে। অ্যান্ড দ্য থার্ড অ্যামং দ্য সানস অফ লাইট, আবার থার্ড বলা হলো, তাহলে এর ভিতরে আরেকজন আছে নিশ্চয়ই। সে থার্ডটাকে, থার্ড অ্যামং দ্য, এটা হচ্ছে আমাদের, বলো কে হতে পারে? হুমায়ুন। থার্ড, থার্ড তিনিও অন্ধ ছিলেন। স্যার হুমায়ুন কথা বলেন না? হ্যাঁ, হোমার, তিনিও অন্ধ ছিলেন না? জি স্যার। হ্যাঁ, তাই বলছি কি তার কথা, বাট ইজ ক্লিয়ার স্প্রাইট ইয়ার রেইনস ওভার আর্থ দ্য থার্ড অ্যামং দ্য সানস অফ লাইট। তো এইভাবে বলছে সবাই মারা যাবে, তাই না? আগের অনেক খ্যাতনামা মানুষ মারা গেছে, তাই তো, সবাই একসময় এভাবে মারা যাবে। দেখো এই কথাগুলো বলছে আর তিনি তার মনের কথা বলে যাচ্ছেন। মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইফ অ্যান্ড ইউ, নট অল টু দ্যাট ব্রাইট স্টেশন ডার টু ক্লাইম। এই যে ব্রাইট স্টেশন, এখানে আবার কাকে, মানে অনেক রেফারেন্সের ব্যাপার রয়েছে। হ্যাঁ, বলছে নট অল টু দ্যাট ব্রাইট স্টেশন ডেয়ার টু ক্লাইম, মানে সবাই ওই ব্রাইট স্টেশনে উঠতে আর সাহস করে না। ব্রাইট স্টেশন মানে কি? ওই খ্যাতি। হ্যাঁ, এখানে ব্রাইট স্টেশন বলতে কি বোঝানো হচ্ছে বলো? খ্যাতি। তাই না? যে সবাই এই ফেম সবাই অর্জন করতে পারে না, সবাই এগুলো অ্যাচিভ করতে পারে না। অ্যান্ড হ্যাপিয়ার দেয়ার হ্যাপিনেস হু নিউ হুজ ট্যাপার্স ইয়েট বার্ন থ্রু দ্যাট নাইট অফ টাইম ইন হুইচ সানস পেরিস্ট। অ্যান্ড হ্যাপিয়ার দেয়ার হ্যাপিনেস হু নিউ। তাই বলছে তারাই মেনলি হ্যাপি থাকে যারা ওই খ্যাতিনামা মানুষের হ্যাপিনেসটা সম্পর্কে তারা জানে। কারণ কি? ওদের হ্যাপিনেস এদের ট্যাপারকে জ্বালিয়ে দেয়। ট্যাপার বুঝো? সলতে বুঝো? সলতে জি স্যার। হারিকেন। মোমবাতি আছে বা কেরোসিন তেল দিয়ে যাকে মানুষ, হ্যাঁ, আলো জ্বালায়। জি স্যার। বলছে কি হারিকেন নাকি স্যার? হতে পারে, মনে করো একটা আলো, একটা লাইট, একটা মানে কি বলবো, আগুন, ছোট একটা আগুন, যেটা অন্য কেউ, একটা মোম থেকে আমরা অন্য মোম ধরাই না, একটা মোম ধরাইয়ে তারপর বাকি মোমগুলো ধরাই দিই, তাই না? তাহলে একজন আলো জ্বলছে, সে কি করছে? অন্যদেরকেও আলো দিচ্ছে, ধার দিচ্ছে। তো এরকম যারা খ্যাতনামা, যারা বিখ্যাত মানুষ, তারা হয় নির্ভেজাল, তারা হয় নিঃস্বার্থ, তারা একজন আরেকজনকে হেল্প করে উঠিয়ে দেয়। দেখেন সেটা বলা হচ্ছে যে হ্যাপিয়ার দেয়ার হ্যাপিনেস হু নিউ হুজ ট্যাপার্স ইয়েট বার্ন থ্রু দ্যাট নাইট অফ টাইম, যার ট্যাপার্স বা তার ক্যান্ডেল বা তার বাতি এখনও জ্বলছে, ইন হুইচ সানস পেরিস, যেখানে সূর্য ডুবে গেছে। মানে কাকে ট্যাপার্স বলা হচ্ছে বলো? মানে সূর্য ডুবে গেছে কিন্তু ট্যাপার্স এখনো জ্বলছে। মানে বড় বড় কবিরা মারা গেছে, মানে বড় বড় কবিরা মারা, সানস বলা হয়েছে কিন্তু দেখো, বড় বড় কবিরা মারা গেছে। হ্যাঁ, সে হোমার মারা গেছে, তারপর হচ্ছে মিল্টন মারা গেছে, তারপর শেক্সপিয়ার মারা গেছে, তাই না? এরা মারা গেছে, কিন্তু তারপরেও তাদের ক্ষীণ আলো এখনো বাঁচিয়ে রেখেছে কিছু ছোট ছোট ট্যাপার, তারা হচ্ছে আমাদের এই কিটসের মতো কবিরা। হ্যাঁ, তাই সেটা বলছি যে এখনো তারা হ্যাপি, যে তারা ওই বড় রাইটারদের লেখা সম্পর্কে তারা জেনে উৎসাহিত হয়ে তারা নিজেরাও কি হয়েছে? উৎসাহী হয়েছে লেখার জন্য। তারা হয়তো এরকম বড় হতে পারেনি, কারণ সবাই তো ওই খ্যাতির জায়গায় পৌঁছাতে পারে না। আদার্স মোর সাবলাইম, আরো কবি রয়েছে, আরো মানুষ রয়েছে যারা, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, অনেক ডিস্টার্ব করছে। বাকিদের কি একই সমস্যা?
না স্যার শুনতে পাচ্ছি তো ক্লিয়ার। আচ্ছা, মনে হয় নেটের প্রবলেম, যেটা তো আমাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। স্যার হুম, বলো। পেপার করতে কি বলছিলেন আমরা বুঝতে পারছি না নেটওয়ার্কের সমস্যা। ট্যাপার্স, আচ্ছা আমি একটু দেখাই এখানে, ওই জন্য আমি একটু সবসময় ইয়াতে দেখাই, ট্যাপার্স মিনিং দেখে আসি কিনা। অল্প আলো জ্বলে না মোমবাতি বা ইয়াতে আগুনে। আচ্ছা, এখানে আবার অন্য কিছু এসেছে। এই যে হোয়াট মেক্স আ ট্যাপার ক্যান্ডেল, এই যে দেখছো না, এই যে আলোগুলো জ্বলছে না, এখানে আলো কি খুব উজ্জ্বল আলো? এগুলো সূর্যের মতো আলো? না স্যার মৃদু। মৃদু আলো, তাই তো, এই যেগুলো মৃদু আলো। তাহলে মৃদু আলো, তাও তো অন্ধকারে আলো দেয়। মানে বলা হচ্ছে, শেলি বলতে চাচ্ছেন যে আমাদের সান স্বরূপ যে কবিগুলো, যেখানে এখানে আমরা পেলাম তিনজন বিশেষ করে, তাই না, বলা হচ্ছে জন মিল্টন, হোমার, তাই তো, এরা কি, এরা মারা গেছে, এরা অলরেডি সূর্য ডুবে গেছে, কিন্তু তারপরও তো পৃথিবীতে কিছু আলো এখনো জ্বালিয়ে রেখেছে। কারা বলো, কারা সেই ব্যাপার? পোয়েটরা। স্যার শেক্সপিয়ার হোমার একজন কবি। শেলি নাকি, এরা হচ্ছে কি ছোট ছোট ট্যাপার, যারা আপাতত জ্বালিয়ে রেখেছে। তাই বলছি হুডস ট্যাপার ইয়েট বার্ন থ্রু দ্যাট নাইট অফ টাইম, সেই সময়ে, যে সময় আমাদের সূর্যরা ডুবে গেছে, মানে সূর্যরা নাই, মানে ভালো কোনো কবি নাই, তারপরে ছোট ছোট কবিগুলো কি করছে, তাদের আলো দিয়েই চালিয়ে রাখার চেষ্টা করেছে। আদার্স মোর সাবলাইম, আরও হয়তো কবি রয়েছে যারা আরও সাবলাইম, মানে বুঝো তো, তারা হয়তো আরও ছোট লেভেলের, আরও হয়তো চুপচাপ, আরও হয়তো অত উন্নত মানের লেখা লেখেনি, তারপরও তারা হয়তো বা চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, তারা হয়তো মাইনর পয়েট হিসাবে কাজ করেছে। বলছে স্ট্রাক বাই দ্য এনভায়াস রথ অফ ম্যান অ্যান্ড গড হ্যাভ সাং, বলছে আরও এরকম অনেক কবি রয়েছে যারাও কি হয়েছে, ম্যান অথবা গডের রথে রাগে আঘাতপ্রাপ্ত হয়ে তারাও কি হয়েছে, হ্যাভ সাঙ্ক, তারাও শেষ হয়ে গেছে। এক্সটিন্ট ইন দেয়ার রিফালজেন্ট প্রাইম, তাহলে যে সময়ে তাদের বেঁচে থাকা উচিত ছিল, যে সময়ে তারা সবসময় ভালো কিছু প্রডিউস করতে পারত, সেই সময়ে তারা কি হয়ে গেছে, সাঙ্ক হয়ে গেছে। সেটা মানুষের রাগে হোক অথবা গডের কারণে হোক, মানে অনেকে মানুষে হিংসা করে তাদেরকে হত্যা করেছে বা মেরে ফেলেছে, অথবা গডেরা তাদেরকে পৃথিবী থেকে তুলে নিয়েছে। অ্যান্ড সাম ইয়েট লিভ, তারপরও কিছু আছে, বেঁচে আছে কিছু। ট্রেডিং দ্য থর্নি রোড, কিন্তু যারা বেঁচে আছে তারাও যেন কাটা, মানে কি, কাটা মারিয়ে যাচ্ছে পথে, কন্ট্রক। দেখো থর্নি রোড মানে কি, যেখানে কাটা পথ, কাটা মানে কি বলে, এটা কণ্টকিত পথ, মানে তাদের জীবনটা এত সহজ না। এখনও কিছু কবি বেঁচে আছে যাদের জীবনটা এত সোজা না। তা বলছে সাম ইয়েট লিভড ট্রেডিং দ্য থর্নি মানে রোড হুইচ লিডস টু টয়েল অ্যান্ড হেইট টু ফেম শ্রিন অ্যাবোর্ড, যারা ধীরে সুস্থে অনেক পরিশ্রম করে ঘৃণার মধ্য দিয়ে হলেও তারা ধীরে ধীরে ফেমের যে আবাসস্থল সেখানে যাওয়ার চেষ্টা করছে, মানে কি, তারাও খ্যাতি অর্জনের চেষ্টা করছে। ঠিক আছে, এই যে ছোট ছোট ট্যাপারগুলো দেখো, অনেক সিম্বলিক্যাল কথাবার্তা এখানে। কি কথা বোঝা গেল? স্যার হোমারদের লেখা কি আমরা পড়বো? আমাদের কোন ইয়ার আছে হোমারের? হোমারের হ্যাঁ, লেখা? ইলিয়াড আছে তো, ফোর্থ ইয়ারে ইলিয়াড পড়বা তোমরা, ইলিয়াড আছে। এগুলো এখন থেকেই পড়ে ফেললে ভালো হয়, কারণ তখন তো প্রচুর পড়াশোনা। হ্যাঁ, বিশেষ করে ইলিয়াড, ওডিসি যে উপন্যাসগুলো বা এপিকগুলো, এগুলো যদি নিজে থেকে এখন সময় দিয়ে একটু পড়তে চাও, যদি সময় পাও, তাহলে ভালো হয়। ওকে, স্যার এখন কিভাবে পড়বো, এখন কোথা থেকে পাবো? কোনো সময়ই মনে হবে না যে আমাদের সময় আছে। আর ফোর্থ ইয়ারে মনে হয় আরো অনেক বড় বড় কবিতা মনে হয়। থার্ড ইয়ারে ওঠে হাঁপায় যাবা, এই যে হ্যাঁ, আর ফোর্থ ইয়ারের কথা ভাবতেছো? যদি এখন থেকে প্রাইড এন্ড প্রেজুডিস একটা আছে। হ্যাঁ বলো। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রতিটা বছরেই নতুন নতুন কিছু আসবে এবং মনে হবে যে আগের ইয়ারের থেকে অনেক বেশি। ফার্স্ট ইয়ারে মনে হচ্ছিল কত পড়া, তাই না? তাই মনে হচ্ছিল কিনা? জি স্যার, এখন মনে হয় আরো বেশি মনে হচ্ছে। এখন মনে হচ্ছে না যে ফার্স্ট ইয়ার অল্পই ছিল,
ফার্স্ট ইয়ারে পড়াশোনা জি করছো? স্যার। জি স্যার। হ্যাঁ, এবার যখন থার্ড ইয়ারে উঠবে না তখন মনে হয় সেকেন্ড ইয়ারে তো অল্পই তো ছিল। হ্যাঁ, এই যে থার্ড ইয়ার যাদের পড়াচ্ছি তারা তো বুঝতে স্যার পারবে। তোমাদের তো সেকেন্ড ইয়ারে কোনো উপন্যাস নাই, আছে? ফোর্থ না ইয়ারে স্যার 4টা উপন্যাস আছে, তারপরে বড় বড় এপিক আছে, অনেক বড় বড় রাইটিং আছে, হ্যাঁ, এসে আছে। হ্যাঁ, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে বলতেছি আর কি যে আসলে প্রত্যেকটা সময়ই মনে হবে, কিন্তু যদি কেউ একাগ্রতার সহিত পড়াশোনা করে তার জন্য কঠিন কিছু না, সে পারবে। কিন্তু স্যার লেগে আপনি থাকতে হবে। কি থার্ড ইয়ারের? ইংরেজি এমন একটা সাবজেক্ট যেখানে তুমি অল্প পড়াশোনা দিয়ে, ওই হালকামি পড়াশোনা দিয়ে আগাতে পারবে না, এই জন্য ঝরে পড়বা। অনেকেই ঝরে পড়বে। এই যে সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেখবো যে রেজিস্ট্রেশন পরিমাণ কত কম হয় তোমাদের কলেজ ভিত্তিক, কারণ তারা ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ করেছে, ওখানে ইমপ্রুভ দিতে গিয়ে তখন ভাববে সেকেন্ড ইয়ারে পড়াশোনাই হয়নি। এভাবে করতে করতে থার্ড ইয়ার পর্যন্ত হাওয়া হয়ে যাবে। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছ মনে হচ্ছে? হ্যাঁ, স্যার থার্ড ইয়ারের যে কোর্স, ফোর্থ ইয়ারের যে কোর্স, এগুলো কি আপনি আমাদের এখন সেকেন্ড ইয়ারে যেভাবে পড়াইতেছেন এভাবে পড়ায় কমপ্লিট করেন? পড়াই তো সবগুলো হয়তো টেক্সট পড়ানো যায় না, যেমন আমরা অনেক সময় অ্যাজ ইউ লাইক ইট যেমন পড়েছি, সব কি টেক্সট হুবহু পড়েছি? হ্যাঁ, আমরা টেক্সট পড়বো, না স্যার। সামারি পড়বো, মানে মিশাই গোশাই পড়ে আমরা চালাবো। এক্ষেত্রে ফোর্থ ইয়ারে তো আরও বড় বড় এক একটা উপন্যাস তো আমি পড়া যেতে পারবো না। হুম, উপন্যাসের হয়তো দেখা যাচ্ছে সামারি ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি কাহিনীগুলো পড়াই দিব, কিন্তু টেক্সট তোমাদের নিজ দায়িত্ব পড়ে নিতে হবে, ওটা সম্ভব না লাইন বাই লাইন পড়ে নেওয়া। হ্যাঁ, এক একটা স্যার উপন্যাস ওই যে ফার্স্ট ইয়ারে আমরা সাইলাস মার্নার পড়ছি। সাইলাস মান তো আমি পড়াই নাই, তাই না, ফার্স্ট ইয়ারে অতটা। হ্যাঁ, ওইরকম ওর থেকে বড় বড়, হ্যাঁ, ওর থেকে কিন্তু ইন্টারেস্টিং নভেলগুলো, খুবই ভালো, তুমি নিজেও পড়ে নিতে পারবা। আমি এবার থার্ড ইয়ারে অনেককে দিয়ে পড়াইছি যে টেক্সট পড়ে শেষ করবা। দেখা যাচ্ছে আমরা একটা জিনিস পড়তেছি আর টেক্সট, যেমন তোমাদের এখন পাশে পাশে কি বাংলা দুটো সাবজেক্ট দিচ্ছি পড়া, তখন তো আর বাংলা থাকবে না, তখন এই উপন্যাসগুলো চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিব যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ এই সামারি বা এই টেক্সট বই এই চ্যাপ্টারগুলো এতদিনে পড়ে শেষ করবা। দেখা যাবে তোমরা একটু সবগুলো যে বুঝতে হবে লাইন বাই লাইন। উপন্যাস কিন্তু ইজি হয়, উপন্যাস কিন্তু এই এসে বা ড্রামার মতো এত কঠিন হয় না ভাষা, ওখানে যেহেতু ডেসক্রিপটিভ হয় তো ন্যারেটিভ হয়, ভালোই লাগে পড়তে। অতএব টেনশন করো, থার্ড ইয়ারের কথা থার্ড ইয়ারে থাক, আমরা সেকেন্ড ইয়ারটাকে শেষ করি। হ্যাঁ, ওকে, এবার আসি। তাহলে এখানে বলা হলো কি, অনেকেই আসে আর যায়, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না, তাই না? তারপরেও সময়ের সাথে সাথে কোনো না কোনো মানুষ তার আগের মানুষের স্মৃতি ধরে রাখে বা তাদের ট্রেন্ডটা ধরে রেখে পৃথিবীতে চালিয়ে নিতে চায়। বাট নাও দ্য ইয়ংগেস্ট ডিয়ারেস্ট ওয়ান হ্যাজ পেরিস্ট। তো তার ভিতর থেকে এই যে যারা বেঁচে ছিল, টুপটুপ করে জ্বলতেছিল, যারা খ্যাতির দিকে যাচ্ছিল, তাদের ভিতর থেকে তোমার ইয়ংগেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান হ্যাজ পেরিস্ট। কে সেই ইয়ংগেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান? সে শেষ হয়ে গেছে। এরপর কি বলা হচ্ছে? দ্য নার্সলিং অফ দ্য উইডোহুড। দেখো উইডো কিন্তু, হ্যাঁ, উইডোহুড মানে কি? স্বামী বেঁচে আছে, স্যার বিধবা। বিধবা। হ্যাঁ, যে ইউরেনিয়া কি বলতেছে যে আপনি যখন উইডোহুডে ছিলেন আপনি তো বিধবা, সেই অবস্থায় তাকে আপনি নার্সলিং করতেছিলেন, তাকে আপনি সেবা করছেন, তাকে আপনি বড় করছিলেন, এবং আপনার নার্সলিংয়ে হু গ্রু, যে বড় হয়ে উঠছিল, লাইক আ পেইল ফ্লাওয়ার বাই সাম স্যাড মেইডেন চেরিস্ট, যেমন করে একটা শুকনা ফুল, হ্যাঁ, প্রায় মৃতপ্রায় ফুলকে কোনো মেইডেন, স্যাড মেইডেন যখন তার চোখের জল দিয়ে, তাকে বলছে অ্যান্ড ফেড উইথ ট্রু লাভ টিয়ার্স ইনস্টিড অফ ডিউ। তাহলে ডিউ না, বরং কোনো মেইডেন তার প্রেমে ব্যর্থ হয়ে চোখের জল ফেলতে ফেলতে যখন সেই চোখের জল গিয়ে কোনো ফুল গাছের, হ্যাঁ, উপর গিয়ে পড়েছে, তখন দেখা যাচ্ছে অনেক পেল ফ্লাওয়ারও কি হয়েছে, জেগে উঠেছে। ঠিক ওইভাবে তুমিও হয়তো তাকে মানুষ করছিলা, তোমার স্বামী হারানোর কষ্টে তুমি তাকে হয়তো লালন পালন করছিলা, তাকে তোমার ভালোবাসা দিয়ে তুমি বড় করে তুলছিলা, কিন্তু সেটাও কি হয়ে গেল, শেষ পর্যন্ত তোমার কাছ থেকে চলে গেল। সুতরাং মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইপ অ্যান্ড ইউ। অতএব যারা মোর্নার্স আছো, যারা এখানে কিডসের জন্য কান্না করছো, তোমরা সবাই নতুন করে কান্না করো। হ্যাঁ, আরও দ্য এক্সট্রিম হোপ দ্য লাভলিয়েস্ট অ্যান্ড দ্য লাস্ট, কারণ সেই ছিল কি এক্সট্রিম হোপ, সেই ছিল লাস্ট আশা, হ্যাঁ, এবং লাভলিয়েস্ট অ্যান্ড দ্য লাস্ট। দ্য ব্লুম হুজ পেটালস নিভড বিফোর দ্য ব্লু, সে ছিল এমন একটা ফুল
যে ফুলটা ফোটার আগেই দেখো, দ্য ব্লুম হুজ পেটালস নিপড, যার পাপড়িগুলো অটোমেটিক ঝরে গেছে, বিফোর দ্য ব্লুম, ফুলটা আগে ফোটে, তারপর সেই ফুলের পাপড়িগুলো কি আস্তে আস্তে উড়ে যায়, বাতাসে পড়ে যায়, মরে যায়। কিন্তু সেটা কি হলো, ডাইড অন দ্য প্রমিস অফ দ্য ফ্রুট ইজ ওয়েস্ট। তাহলে তার ফল হওয়ার সম্ভাবনা ছিল, এই ফুলটা এত ভালো ছিল যে এই ফুলের ফল হতো, প্রমিস ছিল ফুল হওয়ার, এই ফল হওয়ার, কিন্তু সেটাও ওয়েস্ট হয়ে গেল। দ্য ব্রোকেন লিলি লাইজ, দ্য স্টর্ম ইজ ওভারপাস্ট। হ্যাঁ, স্টর্ম শেষ এবং লিলি ফুলের মতো ডাটা ভাঙা অবস্থায় আমাদের ফুল পড়ে আছে। এই ফুলটাকে জন তাহলে বলছে যে ইউরেনিয়াকে বলতেছে যে ইউরেনিয়া, আপনি স্বামী হারানোর বেদনায় আপনার মনো দুঃখ কষ্ট দিয়ে চোখের জল দিয়ে যে ফুলগুলোকে আপনি পালন করতেছিলেন, আস্তে আস্তে বড় হয়ে উঠছিল যে ফুলটা, ফল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেও একটা বিশাল ঝড়ে ভেঙে পড়ে গেল, ওয়েস্ট হয়ে গেল, আমরা হারিয়ে ফেললাম। খুব আবেগী কথাবার্তা নাকি, মানে কবিরা কবিদের মতো করে লিখে গেছে। সোজা কথায় বলতে পারতেন, এত প্যাঁচ লাগানোর কি ছিল, বলো। ওকে, to that high capital where kingly death keeps his pale court in beauty and decay, he came and bought with price of purest breath a grave among the eternal. তাকে বলছে টু দ্যাট হাই ক্যাপিটাল হোয়ার কিংলি ডেথ কিপস হিজ পেল কোর্ট ইন বিউটি অ্যান্ড ডিকে। তাহলে সে সেই হাই ক্যাপিটালে গিয়েছে, ক্যাপিটাল মানে কি, যেখানে হচ্ছে মৃত্যুর জায়গা, মৃত্যুর স্থান, সেখানে সে এসেছিল। হি কেম অ্যান্ড বট উইথ প্রাইস অফ পিওরেস্ট ব্রেথ, মানে কি তার শ্বাস বা প্রশ্বাস বা নিঃশ্বাস এর বিনিময়ে সে কিনে নিয়েছে, কিনে গিয়েছে। দেখো, বট আ গ্রেভ অ্যামং দ্য ইটার্নাল, সে যারা ইটার্নাল হয়ে আছে এখনো, যারা অবিনশ্বর হয়ে পৃথিবীর মানুষের কাছে বেঁচে থাকবে, তাদের মধ্যে সে একটা কবর কিনে নিয়েছে, একটা গ্রেভ সে কিনে নিয়েছে। কি দিয়ে কিনছে, কিসের প্রাইসে, তার পিওরেস্ট ব্রেথের প্রাইস। হ্যাঁ, মৃত্যুকে তার ব্রেথ দিয়ে বলছে, মানে কি, মানে মারা যাওয়া অর্থে। দেখো, কবিরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। তাহলে মৃত্যুকে তার পিওরেস্ট ব্রেথ দিয়ে তার বিনিময়ে সে একটা কবর কিনে নিয়েছে, কাদের কাছে, যারা ইটার্নালি মানুষের কাছে স্মরণে থাকবে তাদের মধ্যে। সুতরাং কাম অ্যাওয়ে, আসেন, হাস তাড়াতাড়ি করেন, উইথ দ্য ভল্ট অফ ব্লু ইটালিয়ান ডে ইজ ইয়েট হিজ ফিটিং শার্নেল রুফ। মানে ইউরেনিয়াকে বলতেছে আপনি তাড়াতাড়ি আসেন, কারণ কাম অ্যাওয়ে, তাড়াতাড়ি করেন, কারণ হোয়াইল দ্য ভল্ট অফ ব্লু ইটালিয়ান ডে ইজ ইয়েট হিজ ফিটিং শার্নেল রুফ, মানে এখনো এই ইটালিয়ান ব্লু মানে কি, ইটালিয়ান ডেড ব্লুটা কি না, আকাশ, আকাশও এখনো হচ্ছে তার শার্নেল রূপ। শার্নেল রূপ মানে কি, শার্নেল রূপ বুঝো, যখন একজন মানুষকে কবরে নিয়ে যাওয়া হয়, জানাজায় নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, তখন তাকে কি করা হয়, কফিনে দেওয়া হয়, ঠিক আছে না, অথবা মানে কি, সরি কি হলো, স্যার শার্নাল রুফ কি, স্যার শার্নাল রুফ কি এখানে মাটি বোঝাচ্ছে? হ্যাঁ, না, এই যে রূপ মানে হচ্ছে এখানে এই যে ছাদগুলোকে বোঝানো হচ্ছে, মানে বিশেষ করে ওই যে কফিন বা হচ্ছে অনেক সময় আমরা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাই না, একটা মৃত বডিকে যখন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় তখন একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়, তাই না? জি স্যার। তাহলে তাকে কি এখনো ঢাকা হয়েছে? বলছে যেখানে আকাশ এখনো শার্নেল রূপ হিসাবে কাজ করছে, অর্থাৎ তাড়াতাড়ি আসেন, তা নাহলে তাকে আপনি দেখতে পাবেন না। তার মানে কি, তাকে এখনো কবরে দেওয়া হয়নি, ডাকা হয়নি, এখনো কবরে রাখা হয়নি, জাস্ট আকাশের নিচে রাখা হয়েছে। আকাশটাই তার এখন রূপ হিসাবে কাজ করছে, কিছুক্ষণ পর তাকে ঢেকে দেওয়া হবে, তাকে কবরে দিয়ে দেওয়া হবে, তার আগেই আপনি আসেন। তাই বলছে হেস তাড়াতাড়ি করেন, কারণ কি, হোয়াইল দ্য ভল্ট অফ ব্লু ইটালিয়ান ডে, তাহলে ইটালিয়ান ডের এই যে ভল্ট, ব্লু ভল্ট মানে আকাশ, যেটা এখনো তার ফিটিং বা উপযুক্ত শার্নেল রূপ হিসাবে কাজ করছে, এটা বলা মানে তাকে এখনো কবরে দেওয়া হয়নি। হোয়াইল স্টিল হি লাইজ, যে এখনো শুয়ে আছে, অ্যাজ ইফ ইন ডিউ স্লিপ হিলে, যেমন করে মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে আছে, ডিউ স্লিপ। হ্যাঁ, সুতরাং অ্যাওয়েক হিম নট, আপনি আসেন কিন্তু তাকে আর জাগায়েন না। শিওরলি হি টেক্স হিজ ফিল অফ ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট,
কারণ সে গভীর ঘুমে ঘুমাচ্ছে, সে এখন গভীর ঘুমে নিজেকে পূর্ণ করছে। দেখো, হি টেক্স হিজ ফিল অফ ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট। লিকুইড রেস্ট মানে কি, নিজেকে একদম শেষ করে, যেমন আমরা ওই যে ইয়া পড়েছিলাম না, গার্ডেন পার্টি, যখন সে ওই যে ইয়াকে দেখতে গেল মৃত বডিটাকে, তাকে একদম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। গভীর ঘুমে ঘুমিয়ে আছে, তাকে আর ডেকে আনা যাবে না। ঠিক এরকম একটা ব্যাপার যে শিওরলি হি টেক্স হিজ ফিল অফ ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট, ফরগেট অফ অল ইল, যেখানে সে সব খারাপ কিছুকে ভুলে গেছে, কে তার খারাপ করেছে, কে ভালো করেছে, সব সে ভুলে গিয়ে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অতএব তাকে আপনি এখানে এসে জাগিয়ে তুলেন না, কারণ কি, হি উইল অ্যাওয়েক নো মোর, সে তো জাগবে না, ও নেভার মোর, কখনো এসে জাগবে না। উইদিন দ্য টুইলাইট চেম্বার স্প্রেডস অ্যাপেস দ্য শ্যাডো অফ হোয়াইট ডেথ। একটু মিউট রাখো। বলছে হি উইল অ্যাওয়েক নো মোর, ও নেভার মোর, সে আর কখনো উঠবেও না। উইদিন দ্য টুইলাইট চেম্বার স্প্রেড অ্যাপেস দ্য শ্যাডো অফ হোয়াইট ডেথ। দেখো, এই টুইলাইট স্পেস কি, টুইলাইট চেম্বারটা কি, উইদিন দ্য টুইলাইট চেম্বার, এই চেম্বারটা বলতে কি, কাকে বোঝানো হচ্ছে? কবর। গ্রেভ, গ্রেভ এখনো ফাঁকা অবস্থায় আছে। উইদিন দ্য টুইলাইট চেম্বার স্প্রেড অ্যাপেস, মানে এখনো স্প্রেড আছে, মানে কি ফাঁকা, এখনো বুঝিয়ে দেওয়া হয়নি, মানে এটা ভর্তি করে দেওয়া হয়নি মাটিতে। দ্য শ্যাডো অফ হোয়াইট ডেথ, শূন্য, কিন্তু এখানে কিসের শ্যাডো আছে? মৃত্যুর ছায়া আছে কবরের। হ্যাঁ, কবর ফাঁকা, এখনো কবরে দেওয়া হয়নি, তাই কবর যে খোঁড়া হয়েছে সেটা এখনো কি ফাঁকা। তাই বলছে উইদিন দ্য টুইলাইট চেম্বার স্প্রেড অ্যাপেস, যেন পুরো চেম্বার জুড়ে, হ্যাঁ, স্প্রেড হয়ে আছে দ্য শ্যাডো অফ হোয়াইট ডেথ। অ্যান্ড দ্য ডোর ইজ ইনভিজিবল, করাপশন ওয়েটস টু ট্রেস। এবং এই কবরে ঢোকার যে দরজা, অ্যাট দ্য ডোর, এই দরজায় ওয়েট করছে কে? ইনভিজিবল কারাপশন, হিজ এক্সট্রিম ওয়ে টু হার ডিম ডুয়েলিং প্লেস। দেখো, ইনভিজিবল, এখানে করাপশন বলতে কাকে বোঝানো হচ্ছে? করাপশন মানে হচ্ছে সেই, দেখো এখানে করাপশনে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, মানে যে জিনিসগুলো তাকে পচিয়ে ফেলবে, তাকে ধ্বংস করে ফেলবে। কারণ কি, কবরে দেওয়ার পর কি কি হবে? মাটি চাপা দেওয়া যখন হবে তখন কি হবে? সব কিছু পচে যাবে, তার নিশ্চয়ই পচিয়ে ফেলতেছে কে? সেটাকে কবি করাপশন নামে সিম্বলাইজ করেছে, হ্যাঁ, বা পার্সনিফাই করেছে। বলছে ইনভিজিবল করাপশন, সে অপেক্ষা করে আছে, ওয়েটস টু ট্রেস ইন এক্সট্রিম ওয়ে টু হার ডিম ডুয়েলিং প্লেস, মানে মৃত্যু যখন সরে যাবে সে এখন দরজায় দাঁড়িয়ে আছে জাস্ট, তাই তো, কবরের দেওয়ার সাথে সাথে সে তার ডুয়েলিং প্লেসে চলে যাবে, এই জন্য সে অপেক্ষা করছে। দ্য এক্সটার্নাল হাঙ্গার সিটস, আর তার মনে মনে দেখো আর পাশে হাঙ্গার বসে আছে, সে সব খেয়ে নিবে। দ্য ইটার্নাল হাঙ্গার, সে সব খেয়ে নিবে, হ্যাঁ, সব কিছুকে সে ধ্বংস করে খেয়ে নেয়, এই জন্য তাকে বলা হচ্ছে ইটার্নাল হাঙ্গার। সেও পাশে বসে আছে কবরের পাশে। দেখো, সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে কি করা হয়েছে? পার্সনিফাই করে কবি বুঝিয়েছেন। হ্যাঁ, বাট পিটি অ্যান্ড অ্যাওয়ে সুদ হার পেল রেইজ, এবং মোটামুটি পিটি এবং করুণা, আশা, আতঙ্ক, ভয় যেন তাকে আপাতত একটু শান্ত করে রেখেছে। বেচারা তো খুবই ক্ষুধার্ত, শুধু দরকার খাবার দিলেই সে খাইতে শুরু করবে। তাই বলছে দ্য ইটার্নাল হাঙ্গার সিটস বাট পিটি অ্যান্ড সুদ হার পেল রেজ, ক্ষুধায় যে সে রেগে আছে, ক্ষুধায় যে সে একদম মাতাল হয়ে আছে, এটা আপাতত পিটি এবং তাকে শান্ত করে রেখেছে। নর ডেয়ার শি টু ডিফেস সো ফেয়ার আ প্রি, কারণ এ কারণেই এই এত সুন্দর একটা প্রি, এত সুন্দর একটা শিকার, এই শিকারকে ডিফেস করার মতো, ধ্বংস করার মতো সাহস সে করছে না। এই শিকারটাকে, সো ফেয়ার এ প্রি মানে কি? ফেয়ার এ প্রি, এই প্রিটা, এই শিকারটাকে, স্যার জন কেটস। হ্যাঁ, এই শিকারের জন্য সবাই বসে আছে, করাপশন বসে আছে, হাঙ্গার বসে আছে, শুধু এই জায়গায় ফেলার সাথে সাথেই তারা তাদের কার্যক্রম শুরু করে দিবে। তাই বলছে টিল ডার্কনেস অ্যান্ড দ্য ল অফ চেঞ্জ শ্যাল ওভার হিজ স্লিপ অফ দ্য মর্টাল কার্টেন ড্র। তাই বলছে কতক্ষণ পর্যন্ত তারা বসে আছে এই জায়গায়? যতক্ষণ না পর্যন্ত ডার্কনেস অ্যান্ড দ্য ল অফ চেঞ্জ, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না অন্ধকার এবং চেঞ্জের ল, মানে যখন থেকে পৌঁছতে শুরু করে, হ্যাঁ, দ্য টিল ডার্কনেস অ্যান্ড দ্য ল অফ চেঞ্জ
শ্যাল ওভার হিজ স্লিপ দ্য মর্টাল কার্টেন ড্র, যখন তার এই ঘুমের উপর দিয়ে মর্টাল কার্টেনটাকে টেনে দিবে, যে শেষ পর্দা যখন টেনে দিবে তখনই হাঙ্গার করাপশন ছুটে চলে আসবে তাকে শেষ করে দেওয়ার জন্য। কথা বোঝা গেল? স্যার অনেক অনেক ডিপ মিনিং। হ্যাঁ, ওই জন্য তো বলছি যে পড়তে হবে সেই রকম ভাবে। এমনি তুমি যদি পড়ো মিনিং বুঝবা কি বলা হয়েছে? জীবনও না স্যার। লিটারেল কোনো শব্দ দিয়ে বোঝা যাবে না কিন্তু। স্যার অনেক কিছু মাথায় রাখলাম। হ্যাঁ, অনেক কিছু মাথায় রাখতে হবে। ওকে, এটা আর্ট, বুঝলে, একটা আর্ট, এটা অন্য ধরনের আর্ট একটা কবিদের, যে একটা জিনিসকে কত ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। স্যার ওনারা তো লিখছে, কিন্তু এগুলো পরে একজন তো ব্যাখ্যা করছে, কে ব্যাখ্যা করতো? নাকি ওনারাই ব্যাখ্যা করে গেছে যে আমি এটা মিনিং করছি? একটা কবিদের একটা ইয়া থাকে না, লিঙ্ক থাকে না, এই যে জন কিটসের সাথে শেলি আছে, এদের সাথেই দেখবো যখন তুমি এই কবিতা বিষয়টা পড়বো তখন দেখবো যে অনেক এদের সাথেকারই মানুষরাই এই বিষয়গুলোকে রেফার করছে, বলে দিচ্ছে, তাই না? যখন আমি কিছু কবিতা লিখবো তখন নিশ্চয়ই আমি আমার আশেপাশে মানুষের সাথে শেয়ার করবো, তাই না? তারা বুঝবে। দেখো বিভিন্ন কবি সংঘ হয়, তারপর হচ্ছে কবিতা প্রচার করার জন্য বিভিন্ন ক্লাব আছে, যেমন আমরা পেয়েছি ইতিহাসে, পাই নাই? স্যার সবারই সঙ্গ আছে। হ্যাঁ, সবারই সঙ্গ আছে, শুধু স্টুডেন্টদের সঙ্গ আছে? হ্যাঁ, চোরদেরও সঙ্গ আছে, নাই? জি স্যার আছে। ঘোষণা দেওয়া শুরু করেন যে যারা চুরি করবে তাদের চোখ তুলে নেওয়া হবে। দেখেন কতগুলো চোর বার হয়ে যায়। যে এটা কোনো অপরাধ হতে পারে, শাস্তি হতে পারে? ছোট্ট একটা 10 টাকা চুরি করলে চোখ তুলে নেবেন, তাহলে কাদের গায়ে লাগবে বলো? যদি এই আইনটা করা হয় যে যারা চুরি করবে তাদের চোখ তুলে নেওয়া হবে, তখন প্রতিবাদ হবে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। চোখ তো আর তুলে নেওয়ার জন্য আমি আইন করিনি, আমি আইন করেছি তুমি যেন চুরি না করো। ভয় দেখানোর জন্য। তোমার চুরি করার আগ্রহ আছে বলে তুমি এই আইনের বিরুদ্ধে যাচ্ছ। জি স্যার। তাহলে তো তোমার তো কোনো সমস্যা ছিল না, এটা তো তোমার জন্য না, এটা হচ্ছে যে চুরি করবে তার জন্য, তো তোমার এত টেনশন কিসের? আচ্ছা, তো যাই হোক, এরপর বলা হচ্ছে ও উইপ ফর অ্যাডোনিস। দেখো অনেক বড় কিন্তু কবিতাটা। হ্যাঁ, আমরা মোটামুটি কিছু একটু টেক্সট পড়ে যাব, তারপর সাথে সাথে আমরা সামারি পড়বো। হ্যাঁ, কিছুটা এই যে স্টেঞ্জা ওয়াইজ যে সাবস্টেন্সগুলো আছে তোমাদের পড়তে দিব, তোমরা একটু পড়বা, টেক্সট পড়তে পারলে পড়বা, না হলে জাস্ট ছোট করে যে সাবস্টেন্সটুকু দেওয়া আছে সেটুকু অন্তত পড়ে আমরা শেষ করবো। হ্যাঁ, কারণ এটাতে মোটামুটি আমরা 4টা ক্লাস পর্যন্ত নিব, দিয়ে শেষ করবো। ও উইপ ফর অ্যাডোনিস দ্য কুইক ড্রিমস, এবার ড্রিমসকে ডাকতেছে, মানে যত মানে অ্যাবস্ট্রাক্ট ফিলিংগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, সেগুলোকে সব ডেকে নিয়ে আসবে এভাবে। ও উইপ ফর অ্যাডোনিস দ্য কুইক ড্রিমস দ্য প্যাশন উইংড মিনিস্ট্রিজ অফ থট। তাহলে ড্রিমসদেরকে কি বলা হচ্ছে? প্যাশন উইংড মিনিস্টার্স অফ থট। ড্রিম মানে কি? আমরা যে স্বপ্ন দেখি, হ্যাঁ, যেগুলো হচ্ছে কুইক ড্রিমস, তারা হচ্ছে প্যাশন উইংড মিনিস্টার্স অফ থট, কারণ ড্রিম তো থট থেকেই আসে, তাই থট থেকে উৎপত্তি লাভ করে তারা হচ্ছে প্যাশন উইংড এর মিনিস্টার্স, মানে প্যাশনের মিনিস্টার, প্যাশনেই তো আমরা স্বপ্ন দেখি। তাই বলছে তাকে ডাকতেছে, হু ওয়ার হিজ ফ্লক্স। দেখো চিন্তা করে এবার খেয়াল করো, যে মিনিস্টার বা যে ড্রিমসগুলো ছিল কি? ড্রিমসগুলো ছিল হচ্ছে, দেখো, হু হোয়ার হিজ ফ্লক্স। ফ্লক্স মানে কি? মেষ বা ভেড়া বা ছাগল বা গরু, যেগুলোকে সে চড়াতো। আমাদের প্রত্যেকের মাথায় কি স্বপ্ন আছে না? জি স্যার। আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, একটা ভালো চাকরি পেতে চাই, একটা ভালো বিয়ে করতে চাই, একটা ভালো, এই অসংখ্য স্বপ্ন আমাদের মাথায় আছে। তাহলে এই মাথায় যে স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলোকে চড়াচ্ছে কে? আমি না? আমি তো প্রতিনিয়ত স্বপ্নগুলোকে লালন পালন করতেছি, তাই না? জি স্যার। বলা হচ্ছে, হ্যাঁ, তা ওইরকম ভাবে বলা হচ্ছে দ্য কুইক ড্রিমস হু ওয়ার হিজ ফ্লক্স, যে ড্রিমগুলো ছিল হচ্ছে তার ফ্লক্স, তার ভেড়া, যাদেরকে কি করতো? হুম নিয়ার দ্য লিভিং স্ট্রিমস অফ হিজ ইয়ং স্পিরিট হি ফেড, যে স্বপ্নগুলোকে সে তার লিভিং স্ট্রিমে, স্ট্রিম মানে কি? ঝর্ণা, যে পানি খাওয়ানোর জন্য অনেক সময় ঝর্ণার পাশে নিয়ে যাওয়া হয় বা হচ্ছে নদীর পাশে নিয়ে যাওয়া হয়, যেখানে কি করতো? যে ইয়ং স্পিরিট, মানে দেখো লিভিং স্ট্রিম অফ হিজ ইয়ং স্পিরিট, তাহলে ইয়ং স্পিরিটের যে লিভিং স্ট্রিম বা ঝর্ণা, যে ঝর্ণা থেকে খাবার উৎপত্তি লাভ করে, সে খাবার দিয়ে সে তাদেরকে লালন পালন করত, মানে নিজের চিন্তা ভাবনাগুলোকে সে মাথায় লালন পালন করতে। এই কথাটা বলতে দেখো কত কথা লাগালো। অ্যান্ড হুম হি টট, এবং যে ড্রিমগুলোকে সে শিখিয়েছে, দ্য লাভ
হুইচ ওয়াজ ইটস মিউজিক, যে ভালোবাসা এই স্বপ্নগুলোকে শিখেছে, কারণ কি সে স্বপ্নগুলোকে ভালোবাসা দিয়ে, তাই তো, তার শক্তি দিয়ে কিন্তু লালন পালন করেছে। সুতরাং সে ড্রিমসগুলোকে বলতেছে ওয়ান্ডার নট। এই ওয়ান্ডার মানে কি? চমকে যাওয়া, আশ্চর্য হওয়া, না এদিক ওদিক ঘুরে বেড়ানো? ঘুরে বেড়ানো। আই ওয়ান্ডার অনলি অ্যাজ এ ক্লাউড, তাই ওদেরকে বলছে স্যার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে হ্যাঁ উদ্দেশ্যহীন। তার মানে কি এখন রাখাল মারা গেছে, কিডস হচ্ছে কি রাখাল, আর ড্রিমসগুলো হচ্ছে মনে করো ভেড়া। তো রাখাল যদি মারা যায় তো ভেড়াদের কি কি অবস্থা হবে? তারা এদিক ওদিক ঘুরে বেড়াবে না? বলো, তারা তেলে হয়ে যাবে। তাই তাদেরকে বলতেছে, তাই সেই চিন্তাগুলোকে বলতেছে, কিডসের চিন্তাগুলোকে বলতেছে ওয়ান্ডার নট, তোমরা এইভাবে এলোমেলোভাবে ঘুরে বেরিও না। ওয়ান্ডার নো মোর, আর কখনো তোমরা তো ওয়ান্ডার করতেও পারবে না। কারণ কি? ফ্রম কিন্ডলিং ব্রেন টু ব্রেন বাট ড্রু ফেয়ার। আগে তো না হয় যখন জীবিত ছিল তোমরা খাবার পেতে, এই ব্রেন থেকে ওই ব্রেনে গিয়ে তোমরা কিডসের কাছ থেকে খাবার পেতে, কিন্তু এখন তো আর পাবে না। বরং বাট ড্রুপ দেয়ার, এখন তোমরা সেইখানে চুপটি মেরে বসে থাকবে। হোয়েন্স দে স্প্রাং, সেখানেই বসে থাকবে যেখান থেকে ওই চিন্তাগুলো উৎপত্তি লাভ করতো। তাই কি যে স্বপ্নগুলো উৎপত্তি লাভ করতো তারা আজকে আর উৎপত্তি লাভ করতে পারছে না, তারা সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। অ্যান্ড মর্ন দেয়ার লট, এবং তারা তাদের সেই রাখাল হারিয়ে যাওয়ার জন্য কি করছে? শোক পালন করছে, দুঃখ পাচ্ছে। চিন্তা করো কোথায় দিয়েছে। হ্যাঁ, রাউন্ড দ্য কোল্ড হার্ট, তার এই কোল্ড হার্টের চারপাশে বসে সবাই গালে হাত দিয়ে দুঃখ করছে। হোয়ার আফটার দেয়ার সুইট পেইন, যেখানে তারা তার সুইট পেইনের পর দে উইল নেভার গ্যাদার স্ট্রেংথ, আর কখনো শক্তি অর্জন করতে পারবে না। অ্যান্ড ফাইন্ড আ হোম এগেইন, আর কোনো বাড়িও খুঁজে পাবে না। তাহলে এই যে ড্রিমগুলো যেগুলো রাখাল হারা হয়ে গেছে, তাই না, সেই স্বপ্নগুলো কি আর পূরণ হবে? বলো। তাই বলতেছে সেই স্বপ্নগুলো আর কখনোই শক্তি অর্জন করতে পারবে না, খাবার পাবে না, আর কখনো কোনো একটা ভালো বাড়িও খুঁজে পাবে না। মানে তারাও একসময় শেষ হয়ে যাবে স্বপ্নগুলো। গভীর আলোচনা নাকি? আচ্ছা। and one with trembling hands claps his cold head, বলছে স্বপ্নদের মধ্যে কেউ একজন, দেখো মানে একদম মানুষের রূপ দিয়েছে, হ্যাঁ, যে স্বপ্নদের মধ্যে কেউ একজন কি করছে? ওয়ান উইথ ট্রিমলিং হ্যান্ডস, মানে কাপা কাপা হাতে, ক্লাপস হিজ কোল্ড হেড, মাথায় হাত দিয়ে ফেলেছে। ওই যে মানুষ যেমন মানুষের কোনো আত্মীয় মারা গেলে বাড়িতে গেলে দেখা যায় না, কেউ কষ্টে দুঃখে মাথায় হাত দিয়ে চুপ মেরে বসে আছে। তা ওদের মধ্যে একটা ড্রিম, তার মাথা ঠান্ডা মাথায় হাত দিয়ে কি করছে? অ্যান্ড ফ্যান্স হিম উইথ হার মুনলিট উইংস, দেখো সে মাথায় হাত দিয়ে বাতাস করতেছে। কাকে বাতাস করতেছে বলো? তার প্রিয় রাখালকে বাতাস করতেছে, জন কিডসকে বলছে ফ্যান্স হিম উইথ হার মুনলিট উইংস। ওই যে বললাম এখানে বলা হয়েছিল না, প্যাশন উইংড মিনিস্টার্স, ড্রিমসের যেন স্বপ্নের যেন কি আছে? পাখা আছে, কারণ তারা উড়ে বেড়ায়। তাই তারা কি করছে? সেই মুনলিট উইংস দিয়ে তাকে বাতাস দিচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ক্রাইস, এবং কান্না করছে, যেমন করে সন্তানেরা কান্না করে। হ্যাঁ, যেমন বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তানেরা কান্না করে, ওইরকমভাবে কান্না করছে। কীভাবে কান্না করছে এবার দেখো, স্বপ্ন কিন্তু কান্না করতেছে, খেয়াল করো। হ্যাঁ, আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড, মরতে পারে না। আমরা বলি না আমরা এরকম, আমার বাবা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমরা যখন কান্না করি না সে বেঁচে আছে, জাগো জাগো করি না, টেনে হাসে, মানে তাকে জাগানোর চেষ্টা করি আবেগে। তো এরকম কোনো একটা স্বপ্ন খুব দুঃখের সহিত হয়তো বাতাস করতেছে আর কান্না করতেছে। আওয়ার লাভ, আওয়ার হোপ, আওয়ার সরো ইজ নট ডেড, এটা মৃত্যু হতে পারে না, তিনি মৃত্যু হতে পারেন না। সি, দেখো না, অন দ্য সিল্ক অ্যান্ড ফ্রিন্স অফ হিজ ফেইন্ট আইজ, বলছে চোখের দিকে তাকাও, এখনও সে কিন্তু ঘুমাচ্ছে, সে তো মরেনি। এরা বলি না যে না তাকাও, চোখ এ করে মুখ ইয়া করে, হ্যাঁ, যেন শ্বাস প্রশ্বাস চলছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে অন দ্য সিল্ক অ্যান্ড ফ্রিন্স অফ হিজ ফেইন্ট আইজ, তার আই ফেইন্ট হয়ে গেছে, তারপরেও এই যে চোখের যে ফ্রিন্স বা পার বা কিনারা বা যে লোম বা কি বলবো এগুলোকে আমরা বলি ব্রু নাকি, লাইক ডিউ আপন আ স্লিপিং ফ্লাওয়ার্স, যেমন করে একটা স্লিপিং ফ্লাওয়ারের উপরে যেমন ডিউ এসে বসে, তাই তো শিশির কণা এসে বসে, সেই রকম ভাবে দেয়ার লাইস আ টিয়ার, সেখানে এক বিন্দু চোখের জল পড়ে আছে। হয়তো বা সাম ড্রিম হ্যাজ লুজেন ফ্রম হিজ ভেইন, যে চোখের জলটা হয়তো কোনো স্বপ্ন কি করেছে, কান্না করতে করতে এসে ওই চোখের ড্রিমের কাছ থেকে ওই চোখের জল এসে তার এই চোখের উপরে পড়েছে।
লস্ট অ্যাঞ্জেল অফ আ রুইন প্যারাডাইস, কারণ কি সেই ড্রিমটা যেন রুইন প্যারাডাইসের লস্ট অ্যাঞ্জেল হয়ে গেছে, কারণ সে তো আর তার হোম খুঁজে পাচ্ছে না। স্বপ্নগুলো কি কারো বাসায় যেতে পারবে? তোমার স্বপ্ন কি আমার হতে পারবে, বা আমার স্বপ্ন কি তোমার হতে পারবে? বলো, আমি মারা যেতে না, পারবো? স্যার। হতে পারবে। তাই বলছে কি যে একটা প্যারাডাইসে তারা ছিল এতদিন, সেই প্যারাডাইসটা আজকে রুইন্ড হয়ে গেছে, আর রুইন প্যারাডাইসটা লস্ট অ্যাঞ্জেল হিসাবে হয়তো কোনো স্বপ্ন তো কান্না করে বেড়াচ্ছিল, আর ওই কান্না এসে এই কিডসের চোখের উপরে পড়েছে, তাই দেখে মনে হচ্ছে সে যেন জীবিত। শি নিউ নট ইট ওয়াজ আর ওন, কিন্তু দুঃখের বিষয় যে কান্না করছে, এই যে ওয়ান ড্রিম, সে আসলে বুঝতে পারেনি যে এটা আসলে তারই চোখের জল। অ্যাজ উইথ নো স্টেইন শি ফেডেড লাইক আ ক্লাউড হুইচ হ্যাড আউটওয়েপ্ট ইটস রেইন। তাকে বলছে কি, শি নিউ নট ইট ওয়াজ আর ওন, এই চোখের জলটা, এই যে চোখের জলটা যে তার, যে ডিউয়ের মতো পড়ে আছে, সেটা আসলে তার। ইট ওয়াজ আর ওন অ্যাজ উইথ নো স্টেইন শি ফেডেড, কারণ কি যেমন করে চোখের জল বা বৃষ্টির পানি যখন শুকিয়ে যায় তখন কেমন হয়ে যায়, কোনো রকম স্টেইন ছাড়া, কোনো রকম দাগ ছাড়া কি হয়ে যায়, হারিয়ে যায়, আমরা আর কোথাও খুঁজে পাই না। ঠিক ওইভাবে লাইক আ ক্লাউড হুইচ হ্যাড আউটওয়েপ্ট ইটস রেইন, যে ক্লাউডটা বৃষ্টি হওয়ার পরপরই কি হয়ে যায়, আর মেঘ দেখা যায় না, মেঘ শেষ হয়ে যায়, ফেড হয়ে যায়। ফেড হয়ে যায়। একটা মেঘ যেমন বৃষ্টি হওয়ার সাথে সাথে ফেড হয়ে যায়, তেমনি হয়তো যে চোখের জলের যে স্টেইনটা দেখা যাচ্ছে, এই চোখের জলটা হয়তো তারই ছিল, মানে এই ওই ড্রিমটারই ছিল, কিন্তু ড্রিম হয়তো বুঝতে পারেনি যে এত কান্না সে করছে, সে ভুল বুঝতেছে, সে মনে করতেছে না এটা হচ্ছে কিডসের চোখের জল, সে যেন মরেনি, সে যেন শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছে আর কান্না করতেছে। হ্যাঁ, একদম পুরো মানে মানে কি বলবো, একটা মানুষ মারা গেলে যেমন সিচুয়েশন তৈরি সেরকমভাবে তৈরি করেছে। হ্যাঁ, কি বুঝতে পারছো তো নাকি? জি স্যার। স্যার আপনি পড়াইলে তো সহজেই লাগে, পরে হার্ড লাগে যে স্যার। পড়তে গেলেই বাস। না, এইভাবে পড়তে হবে গো, এখন আমরাও তো এভাবে পড়ে পড়ে এটা অর্জন করেছি, বুঝতেছো না? স্যার, স্যার এখানে কি মেইনলি কিডস এর ডেড বেড কে রিপ্রেজেন্ট করছে? হ্যাঁ, এটা তো কিডসের, আমরা তো প্রথম দিনই পড়েছি যে পুরো কবিতাটা কার উপর হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ওনার ডেড বেড কে রিপ্রেজেন্ট করছে মেইনলি। এই যে স্বপ্নের কথা বলা হলো, এই স্বপ্নগুলো কার? স্যার এখানে কি বুঝাইছে উনিও ইমমর্টাল, শেক্সপিয়ার যে ওনাদের মতো উনিও ইমমর্টাল? হ্যাঁ অবশ্যই, কারণ তিনি হয়তো শেক্সপিয়ারদের মতো তো সানের মতো না, ওই জন্য বলো না সানের মতো অনেক তো সময় পাই নাই, এই জন্য লিখতে পারিনি অনেক ইয়ং বেশি। ছিল, সে হয়তো ফ্রুট, ওই যে বলো না ফুলের সাথে তুলনা করা হলো, যে ফুলটা হয়তো ফল হতে পারতো, কিন্তু সে ফল হওয়ার আগেই ফুলটা ঝরে গেল। ট্যাপারের সাথে তুলনা করা হয়েছে যে তার হয়তো শক্তি নেই ওই সানের মতো, কিন্তু তারপরেও হয়তো বা সানের কাছ থেকে পাওয়া কিছু শক্তি সে নিয়ে জ্বলার চেষ্টা করেছিল। এইভাবে করে কি বারবারই বলেছে যে তার অল্প বয়সে মারা যাওয়াটা মানে খুবই কষ্ট দিয়েছে শেলিকে। হ্যাঁ স্যার মানে শেলি কি স্যার এটা তার ডেড বেড থেকেই বসে কথাটা বলতেছে এরকম, এটা জানতে চাচ্ছিলাম। সেটা তো বলা যাবে না যে একদম হয়তো বডিটা পাশে কারণ আছে। স্যার কান্না না করতে বলতেছে, আবার কান্না করতে বলতেছে, মানে এই ধরনের। কবিরা যখন সৃষ্টি করে তখন তো নিজের মতো একটা পরিবেশ তৈরি করে নেয়, তাই না? আমরা তো গত ইয়াতে দেখছিলাম কিডস কবে মারা গেছে আর কবিতাটা কবে লেখা হয়েছে, এটা বলা হয়েছে না? কবিতাটা লেখা হয়েছে কিডস মারা যাওয়ার কত মাস পরে? 3 থেকে 4 মাস 3 পর। থেকে 4 মাস 3 পরে। মাস প্রায়। বুঝনি? আচ্ছা স্যার। হ্যাঁ জি স্যার। আমরা তো এর আগে দেখেছিলাম। সেখানে স্যার মনে হয় ফিলতেই কি লিখে ফেলছে। হ্যাঁ বলো। স্যার নিজের ফিলিংস থেকে কি লিখছে মনে হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ফিলিংস থেকে লিখেছে, কারণ কত গভীর ফিলিং হলে এইভাবে লেখা যায়, তাই না? এবং কত মানে আর্টিস্টিক হলে এগুলো লেখা যায়, এটা হচ্ছে ব্যাপার। ও আমি কি কোথায় খুঁজলাম? আচ্ছা ওকে, তাহলে এখানে অনেকগুলো স্বপ্নের বিষয় বলা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা দুইজন স্বপ্নের কথা পেয়েছি, তাই তো? একজন মোটামুটি মাথায় হাত দিয়ে কান্না করতেছে আর বলতেছে, এরপর হবে কি দেখো,
আর একজন বলতেছে ওয়ান ফ্রম আ লুসিড আর্ন অফ স্টারি ডিউ ওয়াশড হিজ লাইট লিমস অ্যাজ ইফ এমব্লেমিং দেম। আরেকজন করতেছে কি, আরেকজন স্বপ্ন তার আর্ন থেকে স্টারি ডিউ মানে রাতের আকাশ, মানে স্টারি ডিউ মানে হচ্ছে রাতের সংগৃহীত ডিউ দিয়ে, শিশির দিয়ে যেন কিডসের লিমগুলোকে ওয়াশ করছে, ধুয়ে দিচ্ছে, গোসল করিয়ে দিচ্ছে। মারা গেলে মানুষ গোসল করিয়ে দেয় না, ওই রকম অ্যাজ ইফ এমব্লেমিং দেম। এমব্লেম করা মানে কি, তাকে যেন ওই যে বিশেষ করে মমি করার জন্য তাকে মানে বডিটা যাতে পেরিস না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, পচে না যায়, তার জন্য কী করা হয়, বিভিন্ন উপাদান দিয়ে, কেমিক্যাল দিয়ে কী করা হয়, ওটাকে এমব্লেম করে রাখা হয়। তাই বলতেছে যে আরেকজন ড্রিম কি করতেছে, যেন তার লুসিড আর্ন থেকে, পাত্র থেকে, হ্যাঁ, রাতে সংগৃহীত ডিউ দিয়ে যেন কিডসের হাত পাগুলো এমব্লেম করে দিচ্ছে, মুছিয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে। এটা গেল ওয়ান। অ্যানাদার মানে কি, আরেকটা স্বপ্ন, ক্লিপড হার প্রফিউজ লকস, সে যেন তার যে লক বা চুল সেগুলো সে কেটে ফেলেছে, কেটে কি করছে, থ্রু দ্য রেদ আপন হিম, সেই লক দিয়ে মালা তৈরি করে সে যেন তাকে পরিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? অ্যানাদার ক্লিপড হার প্রফিউজ লক মানে একটা ড্রিমের হয়তো প্রচুর চুল আছে, সেই চুলগুলোকে কেটে সে একটা মালা তৈরি করে, সেই মালাটা কি করছে, থ্রু দ্য রেদ আপন হিম লাইক অ্যান অ্যানাডেম। অ্যানাডেম মানে কি, অ্যানাডেম মানে হচ্ছে মণি মুক্তা খচিত যে মালা, এটাকে অ্যানাডেম বলছে। হুইজ ফ্রোজেন টিয়ার্স ইনস্টিড অফ পার্লস বিজেম, যে অ্যানাডেমটা হয়তো তিনি কোনো জেম দিয়ে বা পার্ল দিয়ে তৈরি করেননি, কিন্তু তার চোখের জলকে ফ্রোজেন করে সেগুলো দিয়ে কি করেছে, একটা মালা তৈরি করেছে। সেই মালাটা দেখো, তাহলে সে তার চুলকে সুতা বানিয়ে, চোখের জলকে পার্ল বানিয়ে, সেই পার্ল দিয়ে একটা মালা তৈরি করে সে যেন কিডসের গলায় পরিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? অ্যানাদার মানে কি, আরেকজন ড্রিম, ইন হার উইলফুল গ্রিফ, সে খুব দুঃখে কষ্টে, উড ব্রেক হার বো, সে যেন তার বো মানে কি, ধনুক, তীর ধনুক যেটা, অ্যান্ড উইং রিডস, সেটা যেন সে ভেঙে ফেলেছে রাগে কষ্টে। অ্যাজ ইফ টু স্টিম আ গ্রেটার লস উইথ ওয়ান হুইচ ওয়াজ মোর উইক, মানে সে যেন ভাবছে বিশাল লস হয়ে গেছে, কত বড় ক্ষতি হয়ে গেছে, তাই সে কষ্টে দুঃখে সে তার তীর ধনুক ভেঙে ফেলতেছে। অ্যান্ড ডাল দ্য বারবেড ফায়ার এগেনস্ট হিজ ফ্রোজেন চিক, এবং দেখো বারবেড ফায়ার, যেখানে সে ফায়ার জ্বালাচ্ছে, সে ফায়ারটাকে সে তার ফ্রোজেন চিক দিয়ে, মানে তার শরীর এত ঠান্ডা হয়ে গেছে যে আগুন পর্যন্ত ডাল হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, এত কষ্ট সবাই পেয়েছে। কি বুঝতে পেরেছো কিছু? জি স্যার। Another splendor on his mouth alight. হ্যাঁ বলো। স্যার বার্বড ফায়ার এগেইনস্ট এই লাইনটা, হ্যাঁ, বারবেড ফায়ার, তাই তো? বারবেড ফায়ার বলতে কি কি বোঝানো হচ্ছে, যে ফায়ার মোটামুটি খুবই মানে কি বলবো, উজ্জ্বলভাবে জ্বলছে, মানে খুবই কি বলবো এটাকে, খুব তাপ দিয়ে জ্বলতেছে, ঠিক আছে? তো সেটাও স্যার হাই ফ্লেম। বলো স্যার হাই ফ্লেম। হতে পারে, মানে মোটামুটি মনে করো যে খুব উজ্জ্বলভাবে জ্বলছে যে আগুন, সেটাকে বোঝানো হচ্ছে। সে আগুনও ডাল হয়ে গেছে এগেইনস্ট হিজ ফ্রোজেন চিক, মানে তার কান্নার চোটে, তার চিক মানে কি স্যার? চিক বলতে কি কি বোঝায়? স্যার চোয়াল, গাল, চোখ, মুখ ইত্যাদি, তো মানে মুখমণ্ডল ঠান্ডা হয়ে গেছে, আর সেই ঠান্ডার ইয়াতে বারবেড ফায়ারও ডাল হয়ে গেছে, মানে এত দুঃখ কষ্ট পেয়েছে। অ্যানাদার স্প্লেন্ডার অন হিজ মাউথ অ্যালাইট, আর একটা স্বপ্ন কি করেছে, আর একটা নাম কি, স্প্লেন্ডার, সে আবার তার মুখের উপর উঠে পড়ছে। দেখো অন হিজ মাউথ অ্যালাইট, মানে কবি যেন দেখতে পাচ্ছে স্বপ্নগুলো সব কান্না করছে আশেপাশে বসে, মাঝে মাঝে হাসিও লাগে, মানে খুব সুন্দর একটা বর্ণনা তিনি করেছেন। মানে ওয়ার্ড নিয়ে খেলা যাকে বলা হচ্ছে, হ্যাঁ, ওয়ার্ড নিয়ে খেলা, এটা একটা আর্টিস্টিক ওয়ে। যদি এটাকে সত্যি একটা মানে যদি একটা আর্টের রূপ দেওয়া যেত তাহলে কেমন হতো বলো তো? স্যার আপনার জন্য তো আর্টই, হ্যাঁ, মানে ওই যদি একটা মানে আর্ট মানে কি, যদি পেইন্টিং করা হতো তাহলে কি হতো, কিডস মারা গেছে আর স্বপ্নগুলো তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ তার মাথার উপর, কেউ তার পাশে, হ্যাঁ, এরকম একটা চিত্র। হ্যাঁ, another splendor on his mouth alight, আর এক মানে ওঠা, আরেকজন স্বপ্ন তার পুরো মুখে উঠে পড়লো। দ্যাট মাউথ, সেই মাউথে উঠলো, whence it was one to draw the breath, যে মুখ থেকে
সে শ্বাস নিতে অভ্যস্ত ছিল। হুইচ গেভ ইট স্ট্রেংথ টু পিয়ার্স দ্য গার্ডেড উইট, হ্যাঁ, যে যে ব্রেদ তাকে শক্তি দিত গার্ডেড উইটকেও পিয়ার্স করতে। মানে কি স্বপ্নগুলো কি হতো, স্বপ্ন তৈরি হতে তো অনেক চিন্তাভাবনা লাগে, আর চিন্তাভাবনার জন্য অনেক উইট লাগে, আর এই উইটগুলো ছিল হচ্ছে গার্ডেড। গার্ডেড মানে কি প্রতিরক্ষিত, মানে খুবই বুদ্ধিদীপ্ত যে সকল উইট, জ্ঞান, বুদ্ধি, এই বুদ্ধিকে গ্রহণ করে কিভাবে একটা ভালো স্বপ্নে রূপান্তর করা যায়, তার জন্য বলছে যে এইরকম একটা স্প্লেঞ্জার নামক এক স্বপ্ন সে তার মুখে উঠে পড়লো, যে মুখের কাছ থেকে এতদিন সে শক্তি সঞ্চয় করেছিল নিজেকে রূপ দেওয়ার জন্য। অ্যান্ড পাস ইনটু দ্য প্যান্টিং হার্ট, এবং মুখের ভিতর দিয়ে পুরো হার্টে ঢুকে গেল, চিন্তা করো। অ্যান্ড পাস ইনটু দ্য প্যান্টিং হার্ট বিনিথ উইথ লাইটনিং অ্যান্ড উইথ মিউজিক, হ্যাঁ, মানে লাইটনিং এবং মিউজিক, মানে গান এবং মিউজিক, মানে মিউজিক এবং লাইটনিং মানে বিদ্যুৎ, হ্যাঁ, বা হচ্ছে কি চমক, এইভাবে সে কী করলো পুরো হার্টের ভিতরে ঢুকে গেল কুইটসের। দ্য ড্যাম্প ডেথ কোয়েন্সড ইজ ক্যারিস আপন হিজ আইসি লিপস, আর ঠিক ওই মুহূর্তে দেখা গেল ডেথকে, বেচারা ড্যাম্প ডেথ কোয়েন্স ইটস ক্যারিস আপন হিজ আইসি লিপস, সেও যেন, মৃত্যুও যেন কষ্ট পেয়েছে, হ্যাঁ, মৃত্যুও যেন কী করছে, ক্যারেস করছে, আদর করছে, হ্যাঁ, ঠোঁটের উপরে হাত বুলিয়ে, হ্যাঁ, অ্যাজ আ ডাইং মিটিওর স্টেইনস আ রেড অফ মুনলিট ভ্যাপার্স, ঠিক যেমন করে একটা উল্কা, মিটিওর মানে বোঝো তো, উল্কা যখন উড়ে যায় মুনলিট ভ্যাপরের মধ্য দিয়ে, মানে চারিদিকে কুয়াশা, ওদিকে রাতটা হচ্ছে মনে করো চাঁদনি রাত, চারিদিকে কুয়াশা পড়ছে, আর ওর ভিতর দিয়ে মনে করো একটা মিটিওর বা একটা উল্কা উড়ে যাচ্ছে, তাহলে সে উড়ে যাওয়ার সময় সে একটা রেদ হয়, বা একটা যে, বিশেষ করে কখনো দেখছো যখন বিমান আকাশ দিয়ে উড়ে যায়, বিশেষ করে যদি মেঘের আকাশ হয়, তখন এক ধরনের একটা লাইন থাকে না, একটা স্ট্রেইন থাকে না পিছনে সাদা হয়ে, জি স্যার। ঠিক ওই রকম দেখাচ্ছে যে যখন হাত বোলাচ্ছে মৃত্যু তার ঠোঁটের উপরে, তার শরীরের উপরে, তখন যেন এক ধরনের স্টেইন যেন দেখা যাচ্ছে। হুইচ দ্য কোল্ড নাইট ক্লিপস ইট ফ্ল্যাশ থ্রু হিজ পেল লিমস অ্যান্ড পাস টু ইটস এক্লিপস, এবং সেই উজ্জ্বল আলোটা, মানে ব্যাপারটা এরকম যে তার মৃত্যুর সময় কি হয়, অনেকের শরীরটা সাদা হয়ে যায়, হ্যাঁ, আর হাত দিয়ে টানলেই রক্তগুলো যেহেতু জমে জমে যায়, হ্যাঁ, কেমন মনে হয় যেন ফ্লাস্ট করে উঠছে, ইট ফ্লাশ থ্রু হিজ পেল লিমস, যে মুনলিট ভ্যাপরটা যেন হঠাৎ করে কি হচ্ছে, ফ্লাশ করে উঠছে, আবার পাস টু ইটস এক্লিপস, আবার হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, যেমন ঠিক মিটিওরটা যা করে, মিটিওর হঠাৎ করে জ্বলে ওঠে, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এরকমভাবে মৃত্যু যেন এসে, এতক্ষণ তো তাও মানে কী বলো, কিডসের শরীরটা একটু উজ্জ্বল ছিল, এখন মৃত্যু এসে পুরোটাকে একদম কী করো, একদম অন্ধকার করে দিল, মানে উজ্জ্বলতা হারিয়ে গেল তার শরীরের উপর থেকে। তাহলে এরা একদল খুব কান্না করলো, স্বপ্নরা হলো। এবার অ্যান্ড আদার্স কেম, আরও আসলো, আরও অনেকে আসছে, মানে দলে দলে লোক আসতেছে, হ্যাঁ, এরা কারা আসলো দেখো, ডিজায়ার্স আসলো, অ্যাডোরেশনস আসলো, উইংড পারসুয়েশন আসলো, ভেইল্ড ডেস্টিনিস আসলো, স্প্লেঞ্জার্স আসলো, গ্লুমস আসলো, অ্যান্ড গ্লিমারিং ইনকার্নেশনস অফ হোপস অ্যান্ড ফিয়ার্স আসলো, টুইলাইট ফ্যান্টাসিস আসলো, সরো আসলো। সরো কার সাথে আসলো, উইথ আর ফ্যামিলি অফ সাইজ, কারণ সরোর সাথে থাকে সাই, দীর্ঘশ্বাস, হ্যাঁ, তার ফ্যামিলিকে নিয়ে চলে আসছে পুরো। অ্যান্ড প্লেজার আসলো, ব্লাইন্ড উইথ টিয়ার্স, যে প্লেজার আনন্দ এখন পুরো কান্নায় ব্লাইন্ড হয়ে গেছে। অ্যান্ড লিড বাই দ্য গ্লিম অফ আর ওন ডাইং স্মাইল ইনস্টেড অফ আইজ, যে প্লেজারের সাথে তো হাসি থাকে নাকি, সে হাসিও তার গ্লিম হারিয়ে ফেলেছে, হ্যাঁ, লিড বাই দ্য গ্লিম অফ আর ওন ডাইং স্মাইল ইনস্টেড অফ আস আইজ, মানে দেখো সবাই আসছে আস্তে আস্তে, সেও আসলো কেমনভাবে, কেম ইন স্লো পম্প, যে প্লেজারের মেনি পম্পাস থাকে, প্লেজার মানে কি আনন্দ, হাসি খুশি, সেও যেন আসলো কিন্তু ইন স্লো পম্প। দ্য মুভিং পম্প মাইট সিম লাইক প্যাজেন্ট্রি অফ মিস্ট অন অ্যান অটামলাম স্ট্রিম, ঠিক এমনভাবে আসলো যেন অটামের একটা ঝর্ণার মতো, যেখানে সেই উজ্জ্বলতা থাকে না, বরং চারিদিকে কুয়াশাচ্ছন্ন ভাব থাকে, যেখান থেকে তার পম্প বা লাইট খুব একটা দেখা যায় না। তাহলে প্লেজার আসলো, কিন্তু প্লেজারের মধ্যে যে পম্পাস ভাব থাকে, যে লাক্সারিয়াস ভাব থাকে, সেটা প্লেজারের কাছে খুব একটা দেখা গেল না, কারণ প্লেজারও কি আনন্দ করতেছে না দুঃখ পেয়েছে, দুঃখ পেয়েছে, প্লেজারও দুঃখ পেয়েছে। তো দেখো এতগুলো, হ্যাঁ, ডিজায়ার, অ্যাডোরেশন, সবাই এসেছে কিডসের কাছে তার শোক করতে, হ্যাঁ, তার জন্য। স্যার এরাও কি স্বপ্নেই আসছে নাকি এরা স্বপ্ন শেষ, স্বপ্নের কাহিনী শেষ?
কার না হ্যাঁ তিনবার স্বপ্ন তো জানি শেষ, স্বপ্নের এরা কথা হচ্ছে বললো, অন্যান্য আবেগ, তারপর এরা তো স্বপ্ন না, এরা অন্যান্য আবেগ। কোনটা ডিজায়ার, এই যে হোপ, হোপটা কি তোমার হচ্ছে স্প্লেন্ডার, তারপর হচ্ছে গ্লুম, গ্লুম মানে কি মন মরা ভাব, তাই তো, নিরসন্ন মানে নিরাশ ভাব। তারপর হচ্ছে মনে করো প্লেজার, সরো, এরা তো আর ড্রিম না, তাই না, মানে অন্যান্য আবেগগুলো, মানে একজন মানুষের অন্যান্য যে আবেগগুলো থাকে সেগুলোকে বোঝানো হয়েছে, যে ওরাও আসলো, এসে দুঃখ করছে, শোক করছে, বুঝতে পারছো? স্যার সবই তো ঠিক ছিল, আনন্দ কিভাবে আইসে আবার কান্না করবে? আনন্দ মানে সেই পরিমাণ আনন্দ নেই, ওই জন্য বলছে যেন সে তার আছে দেখো, ডাইং স্মাইল, স্মাইলটা হচ্ছে ডাইং, মানে অনেক সময় মানুষ থাকে না যে আনন্দ করে কিন্তু আনন্দের ভিতরে সে প্রাণটা নেই, এরকম একটা অবস্থান বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের আসলে এরপরে যেগুলো আছে এইভাবেই মোটামুটি উইন্টার আসবে, ঠিক আছে তো, তারপর হচ্ছে তোমার দেখো ইকো আসবে, অনেকেই আসবে। হ্যাঁ, তোমাদের আমি একটু কাজ দিয়ে দিই। তোমাদের বইটা কোন রাইটারের? ডক্টর সেন। একটু সেনে বার করতো, 14 নম্বর স্টেঞ্জাতে যাও। জি স্যার। দেখো এখানে স্টেঞ্জা থেকে প্রত্যেকটা স্টেঞ্জা এবং সাবস্ট্যান্স দেওয়া আছে। সাবস্ট্যান্স বুঝেছো, মানে জাস্ট সামারি, ছোট করে প্রত্যেকটা স্টেঞ্জার সামারি দেওয়া আছে। তোমাদের কাজ হবে এই সামারিগুলো একটু পড়ে নেওয়া, কারণ এখানে যে কথাগুলো আছে এগুলো আমার অতটা দরকার নেই, আমি তোমাদের একটু নিজ দায়িত্বে পড়তে বলবো। যেখানে মূল কথা আরও পরে আছে, যেখানে আমরা আর একটু আলোচনা করব, মানে পড়তে হলে ভালো লাগে, বুঝতে পারছো, কিন্তু এত তো পড়ে শেষ করা যাবে না, পুরোটা যদি পড়ে যেতে পারতাম খুবই মজা লাগতো। স্যার আপনি পরে সবগুলাই পড়ান। জি স্যার, আসলে খুবই মানে স্যার মজাদার লাগলো। সবাই সব শেষ করতে তো পারবো হ্যাঁ, না, আপনি না পড়ালে মজা লাগবে না। যতটুকু পারা যায় আবার যেখান থেকে শুরু করবো সেখান থেকে মজা পাবা। ঠিক আছে, আচ্ছা, তো যেহেতু আমি শেষ করেছি কত 13 পর্যন্ত, তাই তো, এখন 14 থেকে তোমরা মোটামুটি 30 পর্যন্ত, ঠিক আছে, 14 থেকে 30 এই পর্যন্ত যদি টেক্সট পারো, তো এখানে যে বিভিন্ন ধরনের ওয়ার্ড নোট আছে বা প্যারাফ্রেজিং আছে সেগুলো দেখে একটু পড়ে নেবে। যদি সেটাও না পড়তে পারো তাহলে অন্তত সাবস্ট্যান্স পড়ে মূল কথাগুলো একটু বুঝে নিবা। হ্যাঁ, সাবস্ট্যান্সগুলো পড়ে মূল কথাটুকু, তারপরে আমি 31 থেকে আগামী দিন পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু 14 পর্যন্ত পড়াই দিই। দেখো, অল হি হ্যাড লাভড and molded into thought, from shape and hue and odor and sweet sound, lamented Adonais. তাহলে দেখো, সবাই মানে যত আবেগ আছে সেটা যেভাবেই সে তৈরি করুক না কেন, সবাই কি করছে, ল্যামেন্টেড করছে অ্যাডোনাইসের জন্য। সেটা মোল্ডে দেখো যে অল হি হ্যাড লাভড, মানে এ পর্যন্ত তিনি যা কিছু করতে ভালোবাসেন না কেন সব কিছুকে তিনি একটা মোল্ডের, একটা থটের একটা মোল্ডে নিয়ে এসেছেন, না, একটা রূপ দিয়েছেন। সেটা যে কোনো শেপ হতে পারে, কালার হতে পারে, গন্ধ হতে পারে, সুইট সাউন্ড হতে পারে, সবাই অ্যাডোনাইসের জন্য কান্না করছে। মর্নিং, এবার দেখো মর্নিং আসতেছে, মর্নিংও কান্না করতেছে। মর্নিং সর্ট হার উইথ ইস্টার্ন ওয়াচ টাওয়ার, মর্নিং যখন সকালে মানে আলো দেয় সেই ইস্টার্ন টাওয়ার থেকে, দেখো টাওয়ার বলা হয়েছে, হ্যাঁ, মানে সকাল যেন ওই টাওয়ার থেকে লাইট দিচ্ছে, মানে যেহেতু ইস্টার্ন মানে ইস্ট থেকেই তো সূর্য ওঠে নাকি, পূর্ব দিক থেকে, তাই বলছে মর্নিং সর্ট আর ইস্টার্ন ওয়াচ টাওয়ার, সে সেখানে তার ইস্টার্ন টাওয়ার খুঁজতেছে। অ্যান্ড হার হেয়ার আনবাউন্ডেড, এবং সকালের তার চুল কি থাকে আনবাউন্ডেড, মানে সূর্যের আলো যেমন ছড়িয়ে পড়ে তার চুলগুলো যেন চারিপাশে ছড়িয়ে পড়েছে। কিসের কারণে আনবাউন্ডেড? কারণ ওয়েট উইথ টিয়ার্স, কারণ সেও কান্না করছে। হুইচ শুড অ্যাডন দ্য গ্রাউন্ড, আর যে চোখের জল পুরো মাটিকে যেন মানে কি করে ভিজিয়ে অ্যাডন করে তুলেছে, মানে তার চোখের জলগুলো যেন মণিমুক্তার মতো, যেন মাটিতে পড়তেছে, তো মাটি যেন পুরো সজ্জিত হয়ে যাচ্ছে। ডিম দ্য এরিয়াল আইজ দ্যাট কিন্ডেল ডে, কিন্তু তার চোখের জলের কারণে পুরো দিনটা যেন কি হয়ে যাচ্ছে, ডিমড হয়ে গেছে, কারণ তার চোখে তো আলো নেই, তার চোখে হচ্ছে জল, তার চোখের জলের কারণে আলোকিত দিনটা ডিম হয়ে যাচ্ছে। অ্যান অ্যাফার, দেখো এটা গেল সকাল, আর বলছে দূরে, অ্যাফার ওই দূরে, অনেকে আছে না যারা মানে খুব কাছের মানুষ হওয়ার কারণে কাছে আসতে পারে না, তারা দূরে দূরে কান্না করে, বুঝতে পারছো, দূরে দাঁড়িয়ে কান্না করে। ঠিক ওইভাবে দ্য মেলানকলি থান্ডার মোন্ড, আর ওই থান্ডার যে বেচারা মেলানকলিক,
সে দুঃখে কষ্টে সে দূরে থেকে মন করছে, কাতরাচ্ছে, সে কাছে আসতে পারতেছে না। অ্যান্ড পেল ওশেন, আর ওদিকে সমুদ্র, হ্যাঁ, মহাসমুদ্র, হ্যাঁ, সে কী করছে? বিবর্ণ অবস্থায়, ইন আনকোয়াইট স্লাম্বার্ড লে, সমুদ্রও যেন দুঃখে কষ্টে চুপটি মেরে শুয়ে আছে, বসে আছে। অ্যান্ড দ্য ওয়াইল্ড উইন্ডস ফ্লিউ অ্যারাউন্ড, আর বাতাস, হ্যাঁ, ওয়াইল্ড বাতাস, সে যেন আর দিক বিদিক পাচ্ছে না। সে সবিং ইন দেয়ার ডিসমে, হতাশায় তারা যেন ফুপিয়ে বেড়াচ্ছে বাতাসগুলো, ঠিক আছে? তাহলে এখানে কি কি আসলো? মর্নিং আসলো, তাই তো? তারপরে মর্নিং, মর্নিং, বাতাস, তারপরে ওশান, তারপরে থান্ডার, তারপরে উইন্ড, সবাই তার জন্য দুঃখ কষ্ট মানে পাচ্ছে। আচ্ছা, এটাও পড়ে দিই। হ্যাঁ, বলছে লস্ট ইকো সিটস, আর অন্যদিকে ইকো, দেখো সমুদ্রে গেলে গিয়া, বিশেষ করে পর্বত বা পাহাড়ে গিয়ে তুমি কথা বললে প্রতিধ্বনিত হয়, সে তাকেও ছাড়েনি শেলি, তাদেরকেও ডেকে আনছে। দেখো লস্ট ইকো সিটস, যে ইকোরা চারিদিকে প্রতিধ্বনিত করে, অ্যামিড দ্য ভয়েসলেস মাউন্টেন, কিন্তু সেই ইকো আজকে চুপ হয়ে আছে। এই জন্য মাউন্টেন অ্যাজ ভয়েসলেস, কোনো প্রতিধ্বনিত হচ্ছে না। কারণ কি? ইকোগুলো যেন কাজ করতেছে না। অ্যান্ড ফিডস আর গ্রিফ উইথ হার রিমেম্বার্ড লে, এবং ইকো যেন বসে বসে কি করতেছে? তার দুঃখগুলোকে মনে করতেছে, দুঃখ কষ্টগুলোকে মনে করতেছে। অ্যান্ড উইল নো মোর রিপ্লাই টু উইন্ডস অর ফাউন্টেন্স, আর উইন্ড বা ফাউন্টেন থেকে আসা যে সাউন্ড, সেইগুলোকে যেন কি করতেছে না, আর যেন রিপ্লাই দিচ্ছে না। কারণ ইকো মানেই তো রিপ্লাই, নাকি? তুমি একটা কথা বললা, তার প্রতিধ্বনি হওয়া মানেই একটা রিপ্লাই। এই রিপ্লাই যেন এই ইকো দিচ্ছে না, সেও যেন দুঃখে কষ্টে কী হয়েছে দেখো। অর অ্যামোরাস বার্ডস পার্সড অন দ্য ইয়ং গ্রিন স্প্রে, অর হার্টসম্যান হর্ন অর বেল অ্যাট ক্লোজিং ডে। দেখো মানে যেমন অ্যামোরাস বার্ডস, মানে যে বার্ড এতদিন অ্যামোরাস ছিল, একজন আরেকজনকে পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষিত ছিল, তারাও যেমন চুপ মেরে এক জায়গায় বসে আছে। হার্টসম্যান হর্ন আর বেল অ্যাট ক্লোজিং ডে, অথবা হার্টসম্যানের হর্ন, সেটা থেকে যে ইকো হয়, সেখান থেকেও ইকো দিচ্ছে না। বেল অ্যাট ক্লোজিং ডে, দিন শেষ হলে পারে চার্চে যে ঘন্টা বাজানো হয়, ঘন্টার যে ইকো হয়, সে ইকোও হচ্ছে না। মানে কারো কথাই সে রিপ্লাই করছে না ইকো আজকে। ইকো দুঃখ পেয়েছে, বুঝতে পারছো? তাই ইকো কোনো উইন্ডের রিপ্লাই দিচ্ছে না, ফাউন্টেনের রিপ্লাই দিচ্ছে না, এমন আর বার্ডসটা যখন ডাকে, সে ডাকের উত্তর দিচ্ছে না, হার্টসম্যানের হর্নের উত্তর দিচ্ছে না, বেলের সাউন্ডের উত্তর দিচ্ছে না। কারণ কি? সে তো এইগুলো উত্তর দিয়ে থাকে। সিন্স শি ক্যান মিমিক নট হিজ লিপস মোর ডিয়ার দ্যান দোজ ফর হুজ ডিসডেইন শি পাইন্ড অ্যাওয়ে ইনটু আ শ্যাডো অফ অল সাউন্ডস। কারণ শি ক্যান মিমিক, মিমিক মানে কি? মানে নকল করা, প্রতিধ্বনি মানেই তো নকল, তাই না? তাই সে আজকে আর নকল করতে পারছে না, কারণ আজকে তার লিপস কাজ করছে না। কারণ কি? মোর ডিয়ার দ্যান দোজ ফর হুজ ডিসডেইন শি পাইন্ড অ্যাওয়ে, কারণ তাদের থেকেও প্রিয় একটা জিনিস সে হারিয়েছে, আর তার জন্য সে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ইনটু আ শ্যাডো অফ অল সাউন্ডস, হ্যাঁ, যত সাউন্ড আছে তাদের থেকেও প্রিয়, হ্যাঁ, তাকে হারিয়েছে। আর ডিয়ার আর মারমার বিটুইন দেয়ার সংস ইজ অল দ্য উডম্যান হেয়ার, মানে উডম্যান অন্তত যা কিছু শুনতে পাইতো তারই প্রতিধ্বনি সে করত। হ্যাঁ, এমনকি মারমারিং সাউন্ডগুলোরও সে প্রতিধ্বনি করত, কিন্তু আজ সে প্রতিধ্বনি করতে পারছে না। ইগো সিট অ্যামিড দ্য ভয়েসলেস মাউন্টেন, হ্যাঁ, চুপটি মেরে লস্ট ইকো, মানে কি? সে দিক বিদিক হারিয়ে ফেলেছে, আর কিচ্ছু কাজ করতেছে না, মাথা কাজ করে না। এরপর আসবে কি? গ্রিফ। এই গ্রিফ থেকে তোমরা একটু পড়বা, ঠিক আছে? 16 থেকে, তাহলে যদি 30 থেকে আরও বেশি পড়তে পারো আরও ভালো। হ্যাঁ, একটু পড়ে নিবা। স্যার হার্টসম্যান মানে কি? হার্টসম্যান মানে হচ্ছে রাখাল, আর হান্টসম্যান মানে হচ্ছে শিকারী। হার্টসম্যান বললাম না হান্টসম্যান বললাম? হার্টসম্যান, হ্যাঁ, হার্টসম্যান মানে কি? এটা হচ্ছে ওই যে পাল, মানে রাখাল, আর তার হর্ন মানে মনে করো ভেড়া চড়াতে গেছে, ওদের এক ধরনের বাঁশি থাকে, যে বাঁশিগুলোর সংকেতে ভেড়ারা পরিচালিত হয়। হ্যাঁ, তা ওরা যখন হর্ন বাজাবে, তখন যদি পাহাড়ের কাছে
বা পর্বতের কাছে হর্নটা বাজে, তাহলে কি তার প্রতিধ্বনি হবে না? জি স্যার। হ্যাঁ, তা কিন্তু সেই প্রতিধ্বনি আজকে হচ্ছে না কেন বলো? স্যার উনি নাই এই জন্য। সে কষ্ট পেয়েছে খুব, নাকি? খুবই কষ্ট জি স্যার, সে আগের মতো ভাবে ওরকম মন মানসিকতা নিয়ে বাঁশি বাজাতে পারছে না। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, তাহলে এই হলো আলোচনার বিষয়। তো আশা করি পড়তে পারলে ভালো লাগবে। এখানে আরও অনেক ব্যাপার রয়েছে, সেগুলো তোমরা বুঝতে পারবা কিনা এটা হলো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এখানে দেখো হায়াসিন্থ কি, নার্সিসাসকে, হ্যাঁ, ইলিসিন কি তুলনা করা হচ্ছে। চেষ্টা করবা স্যার আপনি পড়াই দিলে সব মনে থাকে, ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, তারপর একটু চেষ্টা করবা তোমরা। আমি তো অবশ্যই না বুঝলে পড়াই দিব, কিন্তু অনেক বড় তো তো শেষ করা সম্ভব হবে না, সময় যাবে, অনেক সময় দরকার আমাদের, বুঝো না? স্যার আমাদের পরীক্ষা কি স্যার নভেম্বর মাসে হয়ে যাবে? নভেম্বরে হওয়ার সম্ভাবনা নাই, নভেম্বরে হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু স্যার আমি যে আমার কলেজে টিচারের কাছে শুনলাম স্যার তো কয়েকদিনের মধ্যেই নাকি রুটিন দিয়ে দিবে। দেখা যাক, রুটিন দিলে দিল, সমস্যা কি, দেখা যাক দেয় কিনা রুটিন। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, গুড নাইট। ওকে স্যার 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 একটা কোয়েশ্চেন ছিল স্যার। ওই যে 22-এর যে কোয়েশ্চেনগুলো দিয়েছেন ওখানের মধ্যে হচ্ছে অর দিয়ে ওইটার মধ্যে 22-এর যে কোয়েশ্চেনটা ওটার সাথে অর দেওয়া আরো 2-3টা কোয়েশ্চেন অ্যাড করা আর কি, অর দিয়ে দিয়ে। এখন কি আমরা স্যার অর দেওয়া কোয়েশ্চেনগুলো পড়তে হবে? একই রিলেটেড, এক মানে প্রশ্ন উত্তর এক, কিন্তু প্রশ্ন ভিন্ন ভিন্ন, ওগুলো পড়ার দরকার নেই তো, একই জাতীয় প্রশ্ন এখন। ও আচ্ছা, তাইলে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। একই জাতীয় প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন সালে এসেছে, এই ওগুলো পড়ার দরকার নেই। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার এডোনাইসের মানে জীবনী নিয়ে গুগলে সার্চ দিছিলাম তো, ওখানে একটা বিষয় পাইছে যে মানে উনি জন্ম মৃত্যু মানে জন্ম এবং মৃত্যুর সংযোগের জন্য পালিত হয়েছিল বলতে ওই বিষয়টা আসলে বুঝি নাই। অ্যাডোনাইসের তো মিথোলজিক্যাল কাহিনী অনেক আছে, এখানে তো আমরা ওই অ্যাডোনিস পড়ছি না, ওখানে জাস্ট অ্যাডোনাইসের একটা রেফারেন্স দেওয়া হয়েছে মাত্র, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বই থেকে পড়বা, তোমাদের বইয়ে যে ইন্ট্রোডাকশনটা আছে ওখান থেকে পড়বা, ওখানে যাওয়ার দরকার নেই। অ্যাডোনাইসের অনেক মিথোলজিক্যাল কাহিনী আছে, সবগুলো পড়ে মাথা নষ্ট করার দরকার নেই তো, ঠিক আছে? এই গল্পের সাথে কোনো অ্যাডোনাইসই রিলেটেড না, এটা জাস্ট অ্যাডোনাইসের একটা গল্পের আদলে তৈরি করা হয়েছে, কিন্তু ওই অ্যাডোনাইসকে এখানে রেফার করা হচ্ছে না। এটা জাস্ট অ্যাডোনাইস কিডসের একটা রিপ্রেজেন্টেশন, এখানে অন্য কিছু এনে আর মাথা নষ্ট করো না, ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কথা আছে? ওকে, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, ভালো থাকো।